আয়ুষী ফ্যাল নয়নে চেয়ে আছে বিছানার ওপর বসে থাকা শ্রেয়ার দিকে। মনে হচ্ছে সে কোনো ভূত দেখেছে। মস্তিষ্ক ফাঁকা, বুদ্ধি লোপ পেয়েছে। আকস্মিক পরিচিত মুখ দেখে হতবিহ্বল সে। টালমাটাল পায়ে শ্রেয়ার পাশে দাঁড়িয়ে বলল, তুমি শ্রেয়া ভাবি তাই না? হুম। নিঃসংকোচ উত্তর শ্রেয়ার। কোথায় ছিলে এত বছর? বিয়ের পরের দিন সকালে চলে গেলে কেন ভাবি? শ্রেয়া আর চোখে প্রিয়র মুখের দিকে তাকালো। কোনো হেলদোল নেই তার। যেন এমন কাণ্ড কথাবার্তা শুনে সে মোটেও অবাক হচ্ছে না, উল্টো চমকাচ্ছে শ্রেয়া স্বয়ং। প্রিয় কি সব জানে? নয়তো এত আয়ুষী ভঙ্গিতে মেয়েটা গালে হাত দিয়ে ওদের কথা শুনছে কেন? আয়ুষী শ্রেয়ার সামনে বসলো, বলল, তুমি ভয় পেয়ে পালিয়ে গিয়েছিলে ভাবি? ভাইয়া সেদিন মেরেছিল বলে? জানো, এখন ভাইয়া সুস্থ হয়ে গিয়েছে, কয়েক মাস হবে। কিন্তু মন খারাপ করে কথা বলা থামিয়ে দেয় আয়ুষী। প্রিয় ওর নিশ্চুপ মুখ দেখে গলা উঁচিয়ে প্রশ্ন করে, কিন্তু কি আয়ুষী? আয়ুষী মলিন মুখে এক পলক চাইল, নিষ্প্রভ স্বরে বলল, ভাইয়ার পাগল হওয়ার পরের কোনো মুহূর্ত মনে নেই। ভাইয়া তো এটাও জানে না সে বিবাহিত। চাচি চায় না ভাবির সম্পর্কে, বিয়ের সম্পর্কে ভাইয়া জানুক, কারণ ভাবি ভাইয়াকে পাগল দেখে পালিয়ে গিয়েছে। এতে বেশ কষ্ট পেয়েছে চাচি। সবার তিক্ত কথায় কেঁদেছে অনেক। আমাদের বুঝ হওয়ার পর চাচিকে কখনো এত কাঁদতে দেখেনি, এমনকি বড় ভাইয়া বাড়ি ছেড়ে যাওয়ার সময়টাতেও না। একমাত্র সবাই যখন তুর্য ভাইয়াকে পাগল বলে নানান কটূক্তি করছিল, চাচি সহ্য করতে পারেনি। তুমি কি সত্যিই ভাইয়ার পাগল রূপ দেখে পালিয়েছ ভাবি? শ্রেয়া বলার জন্য কিছু খুঁজে পাচ্ছে না। সবাই ঘুরে ফিরে তাকে কেন এই একই প্রশ্ন করে। লজ্জা লাগে ওর, ভীষণ পাষাণ মনে হয় নিজেকে। কি করে পারলো সেদিন চৌধুরী বাড়ি ছেড়ে বেরিয়ে আসতে? না আসলে আজকের গল্পটা হয়তো সুন্দর হতো, ভিন্ন হতো। প্রিয় পরিস্থিতি সামলাতে বলে উঠল, তোহাস ভাইয়ের কি খবর? কথা হয় তোমাদের সাথে? ভাইয়ার সাথে হয়। আমি কথা বলেছিলাম দুই একবার। ভাইয়ার একটা মেয়ে হয়েছে। আয়ুষ ভাইয়া বলেনি তোমাকে? না, 5টা বছর কেটে গেল, বাংলাদেশ আসবেন না আর? হুম, যতদিন না চাচি আরিয়ানা ভাবির প্রাপ্য সম্মানটুকু দিয়ে না আনেন, ভাইও চৌধুরী বাড়িতে পা রাখতে নারাজ। ওদের কথোপকথনের মাধ্যমে শ্রেয়া ঢের বুঝতে পারল তুর্যর বড় ভাই আছে। হয়তো কিছু মনোমালিন্যের দরুন বাড়ি থেকে দূরে থাকেন, আলাদা বউ সন্তান নিয়ে। শ্রেয়া ভেবেছিল আজ রাতেই ও চট্টগ্রামের উদ্দেশ্যে বেরিয়ে যাবে, কারণ রাত নাগাদ ডিভোর্স পেপার রেডি হয়ে যাবে বলে জানায় মেহরিমা। সে ডিভোর্স দিতে চায় না, কোনো কর্মেই নয়। তাই এখানে থেকে মেহরিমার চক্ষুশূল হওয়ার চেয়ে চলে যাওয়াই উত্তম মনে হলো। রুমে এসে প্রিয়কে অতীতের সমস্ত অধ্যায় খুলে বলার চেষ্টা করে, তখনই আচমকা আগমন ঘটে আয়ুষীর। ভয় হচ্ছে শ্রেয়ার প্রচণ্ড। যদি এক এক করে কথার মাধ্যমে তুর্যের কর্ণকুহরে পৌঁছায় ও তুর্যের বউ, তাহলে লোকটা সব কিছু শুনে নিশ্চিত ওকে ঘৃণা করবে, বলবে নিজের স্বার্থ বুঝে পালিয়েছে। চাইলেও অতীত টেনে নিজের ভয়গুলো স্পষ্ট প্রকাশ করার সুযোগটা মিলবে না। সত্যি বলতে ও স্বার্থপরের মতোই কাজ করেছে, পারবে না ও স্বামীর ঘৃণা সহ্য করতে। বিছানা ছেড়ে উঠে দাঁড়ালো প্রিয়, যেহেতু শুরু থেকেই সব জানে। আর চট্টগ্রামে ওর সাথে দেখা আশ্রয় কোনো কিছুই কাকতালীয় নয়, তাই শ্রেয়া আর বর্ণনা কিংবা বিশ্লেষণ করার কিছু পেল না। এই মুহূর্তে ওর এই ইট পাথরের শহর ছাড়তে হবে। নিজের জীবন শুভ্র বলে অন্যেরটা কি রঙিন হওয়া দোষের? একদমই না। তুর্য স্যারের জীবনের রং ধনু আসুক, শুভ্র শ্রেয়সী বিনা। শ্রেয়া আলমারি খুলে সঙ্গে আনা 2 সেট জামা গোছাতে শুরু করল। আয়ুষী প্রিয় স্তব্ধ হয়ে গেল ক্ষণিকের জন্য। পরক্ষণে ব্যতিব্যস্ত হয়ে প্রিয় উঠে আসে, কণ্ঠে প্রবল অস্থিরতা। কি করছিস তুই শ্রেয়া? শ্রেয়া সূক্ষ্ম নিঃশ্বাস ছাড়ল। চোখে জল টলমল করছে ওর। আঁখি বুঝলেই বুঝি গড়িয়ে পড়বে অশ্রুকণারা। বাহ্যিকভাবে শক্ত থাকলেও স্বামীর দ্বিতীয় বিয়ের কথা ওর হৃদয় ক্ষত বিক্ষত করে দিচ্ছে। রক্তক্ষরণ হচ্ছে অবলীলায়। অভ্যন্তরণ যদি এই মেদিনীর নির্দয় কঠোর মানুষগুলো দেখতে পেত, তাহলে চোখে বৃত্ত কতটা পড়েছে হৃৎপিণ্ড, কতটা হাহাকার ধ্বনি তুলেছে প্রিয় মানুষটাকে পাওয়ার আশায়, মিলনের তৃষ্ণায়। ওষ্ঠদয় চেপে শ্রেয়া কান্না সংবরণ করে নিল, কাঠে কাঠ কণ্ঠে বলে উঠল, আমি ফিরে যাব প্রিয়। এভাবে কতদিন বন্ধ করব কোচিং সেন্টার? তোর সামনের সপ্তাহে বিয়ে, হাতে আরো 3টা দিন আছে। এতদিন এইখানে থাকলে আমার বাকি জীবনটা কিভাবে কাটবে বল? তুই তো শ্বশুর বাড়ি চলে যাবি, কিন্তু আমার জীবনটা আমার নিজের হাতেই সামলাতে হবে। আমার কোনো আপনজন নেই। আমার ভরসা, আশ্রয়স্থল সবকিছু আমিই একা। একদম আটকাবি না আমায়। তোর বিয়ের দিন আমাকে পাবি চোখের সামনে। আজ আমাকে আমার সিদ্ধান্তে অটল থাকতে দে। প্রিয় সোজাসাপটা প্রশ্ন করল,
শ্বশুরবাড়ি থাকতে, স্বামী থাকতে তুই আপনজন নেই বলে অস্বীকার করছিস? আপনজন থাকলে কি সবাই আপন হয়ে যায়? আলতো হেসে পাল্টা প্রশ্ন করে শ্রেয়া। প্রিয়র উত্তরে ধৈর্য না ধরে পুনরায় বলে উঠল, ফুপু খালারা এই শহরের বাসিন্দা, তাদের রক্ত আমার দেহে বহমান, তবুও কি তারা আমার আপনজন হতে পেরেছে? আর তুর্য স্যার, উনি তো জানেনই না আমি ওনার বউ। কোন ভিত্তিতে খুঁটি গাড়বো আমি, যেখানে ভিটে মাটি নরম? আসি রে, 3 দিন পর ফিরে আসবো ইনশাআল্লাহ। তবে এতদিন এখানে দম হাতে নিয়ে 1 সেকেন্ডও থাকা সম্ভব না। আর মন খারাপ করিস না, আমার তরফ থেকে আয়ুষ ভাইকে এত বছর আড়ালে সাহায্য করার জন্য ছোট্টখাটো একটা ধন্যবাদ জানিয়ে দিস। বিশাল বড় আকারে দিতে পারলাম না, কেননা সুখের ন্যায় আমার শব্দ ভাণ্ডারেও শব্দের অভাব আছে। দিনের আলো ফুরিয়ে প্রকৃতিতে সাজ নেমে এসেছে। অন্তরিক্ষে থকা থোকা কৃষ্ণচূড়ার ন্যায় লাল রক্ত জমাট বেঁধেছে যেন। জানান দিচ্ছে ঘরে ঘরে রোশনাই জ্বালানোর সময় হয়েছে। রাশেদা, প্রিয়র দাদি, প্রিয়র বাবা, সবার কাছ থেকে এক প্রকার জোর করে বিদায় নিয়ে বেরিয়ে এসেছে শ্রেয়া। কারণ স্বরূপ দেখিয়েছে আগামীকাল খুব জরুরি একটা কাজ আছে কোচিং সেন্টারে, না গেলে চাকরিটা আর টিকবে না। প্রিয়র বাবা তো বলেই বসলেন, আমার মেয়েকে আমি পালবো, তোর কেন চাকরি করতে হবে? এত একরোখা জেদি কেন তুই? নিষ্ঠুর ভূমিতে এত ভালো মানুষগুলোর নাগাল পেলে শ্রেয়ার ইচ্ছে করে জড়িয়ে ধরে বলতে, আমার বাবা মায়ের জীবনটা কেন এত অগোছালো ছিল? কেন সুন্দর পথের পথিকা আমি হতে পারলাম না? আটকাবেন না আমাকে স্বাবলম্বী হতে। পরনির্ভরশীল হওয়া মানে যে নিজের হাতে নিজেকে খুন করার বন্দোবস্ত। প্রিয় সহ আসার জন্য জেদ করল, কিন্তু বিয়ে নামক নিয়ম নীতিতে করা বাঁধনে বাধা পড়ল সে। তবুও সকল বাধা অতিক্রম করে আসতে উদ্যত হয়। শ্রেয়া কোনো রকমে বুঝিয়ে মিনতি করে মেয়েটাকে রেখে আসে। ও চায় না ওর মতন করে প্রিয় চৌধুরী পরিবারের সদস্যদের চোখে তিক্ত হয়ে উঠুক। বলে তো গিয়েছে প্রিয়কে আবারও আসবে, কিন্তু এই চেনা শহরে ফিরে আসার ইচ্ছাটা শ্রেয়ার প্রায় নিভু নিভু। আজ বাস ছাড়তে 2 ঘন্টা দেরি হলো। কোনো একটা সমস্যা দেখা দিয়েছিল বাসে। শ্রেয়া আলসেমি করে আর অন্য বাস স্ট্যান্ডে যায়নি। এখন বাস ছেড়ে দেবার পালা। ঘাড়তারা একটা অভ্যাস আছে ওর, যেই অভ্যাসকে অনভ্যাসে পরিণত করতে গিয়ে শ্রেয়া প্রতিবারই ব্যর্থতার পরিচয় দিয়েছে। তাই একে ঘাড়তারা বললে ভুল হবে না, এবং তা হলো বাসে উঠলেই মাথা ব্যথার যন্ত্রণা। সেই কারণবশত শ্রেয়া বাস যখন ছেড়ে যাওয়ার পালা তখনই উঠল। বসলো জানালার ধারের সিটে। দৃষ্টি বাইরে নিবদ্ধ করতেই পাশের সিটে কারো উপস্থিত টের পায়। চোখ ফিরিয়ে পাশে ফেলতেই চোখ ছানা বাড়া ওর। দৃষ্টি স্থির মানুষটার চেহারার দিকে। বাসের অল্প স্বল্প আলোতে স্পষ্ট চেহারার গম্ভীর ভাবটুকু। শ্রেয়ার মুখ থেকে অস্পষ্ট সুরে বেরিয়ে এলো, স্যার আপনি? তুর্য মোবাইলের স্ক্রিনের দিকে দৃষ্টি স্থির রেখে গম্ভীর স্বরে বলল, কেন, বাসে থাকা নিষিদ্ধ? না, মানে আপনি চট্টগ্রামে যাবেন? জানি না, তুমি ঠিক করে দাও আমার গন্তব্য। তুর্যের কণ্ঠে বিরক্ত ভাব। শ্রেয়ার মনে হচ্ছে সে কথা বলতে ইচ্ছুক না, কিন্তু তুর্য এখানে কেন? নিজের গাড়ি থাকতে বাসে। হৃদস্পন্দনের গতি বেড়ে চলছে শ্রেয়ার। চমকে চেপে বসে রইল সিটে। পারে না মেয়েটা বাস ভেঙে বাইরে চলে যায়। তুর্যর দেহ হতে ভেসে আসা পারফিউমের ঘ্রাণ ওকে ক্রমে ক্রমে মাতাল করে তুলছে। কেমন নেশা ধরানো। মাথার যন্ত্রণার চেয়ে হৃদয়ের যন্ত্রণা দ্বিগুণ হারে বাড়ছে। স্পন্দন ক্রিয়ার অস্বাভাবিক, নিয়ন্ত্রণহীন। আগে তো এমন হতো না। তুর্যর এক হাত কিছু সময় পর পর শ্রেয়ার এক হাত ছুঁয়ে দিচ্ছে। আচ্ছা, বাসের সিট কি ছোট বানালো? নয়তো না চাইতেও কেন স্পর্শ লাগছে বরংবার? এভাবে চলতে থাকলে হয়তো হার্ট অ্যাটাক হতে দেরি নাই শ্রেয়ার। তুর্য মোবাইলটা পকেটে পুরে সিটে মাথা এলিয়ে দিল। সেই অবস্থায় ঘাড় বাঁকিয়ে শ্রেয়ার পানে তাকালো সে। নিমিষেই থতমত খেয়ে গেল শ্রেয়া। ও তুর্যের দিকেই চেয়েছিল পলকহীন। কি সুন্দর! বাহিরের আলো এসে ঠিকরে পড়ছিল লোকটার ফর্সা চেহারায়। খোঁচা খোঁচা দাড়িগুলো একটুখানি ছুঁয়ে দিতে পারলে শান্তি মিলত। যদি পারতো তবে বলতো, আপনার আর আমার সম্পর্কটা পবিত্র, তবুও মাঝে বিশাল দূরত্ব। শ্রেয়া চোখ সরিয়ে নিতেই তুর্য ফিসল হাসে। লুহু স্বরে বলল, দেখার পালা চুকিয়ে ফেলেছ? শ্রেয়ার বক্ষস্থল থরথর করে কাঁপল। লজ্জায় নুয়ে যাওয়ার উপক্রম। নিজের চোখ জোড়া সংযত করতে পারল না কেন ও? স্যার কি ভাবছেন? এমনিতে লোকটা ওকে কটু কথা বা কটুবাক্য শোনানোর একটা সুযোগও হাতছাড়া করে না। ভাবনায় মগ্ন হতেই তুর্যর ভরাট কণ্ঠস্বর শুনতে পেল। ঘাড় বাঁকিয়ে তাকালো তৎক্ষণাৎ। মুখ মলিন দেখাচ্ছে কেন?
জবাবের প্রতীক্ষায় চেয়ে সূর্য তুখোয় দৃষ্টি তাক করে রেখেছে। চোখের কালো কুচকুচে মনিতে শ্রেয়ার অস্পষ্ট মুখশ্রী ভেসে আছে। এক এক করে 5 মিনিট পেরিয়ে যায়, তবুও উত্তর পায় না। দাঁতে দাঁত চেপে বলে উঠল, চুপ থাকার বাজে অভ্যাস ত্যাগ না করলে চিরতরে বোবা বানিয়ে দিব। বেয়াদব মেয়ে, সব সময় তর্কের বেলায় এক পায়ে খাড়া থাকে। ভালো কিছু জিজ্ঞেস করলে মনে হয় কথা বলতে কষ্ট হয়। যত সব। রাগান্বিত কণ্ঠে কথাগুলো বলে তুর্য সিট ছেড়ে উঠে দাঁড়ালো। চোখ বুজে পুনর্বার বলল, মাথা ব্যথা করছে? এবার মুখ খোলে শ্রেয়া। ছোট্ট একটা শব্দ উচ্চারণ করলো। জি। তুর্য সামনে গিয়ে বাস ড্রাইভারের সঙ্গে কি যেন বলল কতক্ষণ। শ্রেয়া মাথা উঁচিয়ে দেখার চেষ্টা করলো। মাঝখানে হওয়ায় কথার আওয়াজ এখান পর্যন্ত আসছে না। তারপর প্রায় আধ ঘন্টা পরে কোনো এক বাজারে বাস থামতেই তুর্য নেমে যায়। বিস্মিত হলো শ্রেয়া। সে কি চলে গেল? আবার বাসও ছাড়ছে না। রাত তেমন একটা হয়নি। বাজারের সবগুলো দোকান খোলা। তুর্য ফিরে এলো প্রায় মিনিট 4 পর। বাস ড্রাইভারের সাথে আরও সংক্ষিপ্ত কথোপকথন ছেড়ে ওর পাশে এসে বসলো। একটা পানির বোতল ওর ট্যাবলেট বাড়িয়ে দিয়ে বলল, খেয়ে নাও, মাথা ব্যথা কমে যাবে। শ্রেয়ার পুরো দুনিয়া থমকে গেল মুহূর্তেই। চলন্ত বাসও যেন থেমে গেছে। তুর্য ওর জন্য বাস থামিয়ে ঔষধ এনেছে। কেন এত দরদ, এত যত্ন? পরক্ষণে ওর মন গড়া সমস্ত ভুল প্রশ্নের জবাবটা সোজাসাপটা তুর্যই দিয়ে দেয়। নির্লিপ্ত কণ্ঠে বলল, পানির তেষ্টা পেয়েছিল, তোমার মাথা ব্যথা করছে, তাই মানবতার খাতিরে ওষুধ নিয়ে এলাম। ভুল কিছু আবার মনে পুষে রেখো না। আমি স্যার মানুষ, একটা মায়া কাজ করছে ছাত্রীর প্রতি, বুঝলে? আধারের ভিড়ে লুকিয়ে পড়েছে সমস্ত প্রকৃতি। দূর হতে সদূরে থই থই করছে অন্ধকার। শ্রেয়া এক ভয়ঙ্কর কাণ্ড ঘটিয়ে ফেলেছে। কয়েকবার চেয়েও পাশে থাকা মানুষটাকে বলতে পারছে না। আর জানলে হয়তো লোকটা রাগে ওকে ভস্ম করে দিতে কুণ্ঠবোধ করবে না। সেই গম্ভীর কাঠখোট্টা তেতো ধাঁচের লোকটা ওর ইতস্তত অনুভব হচ্ছে। এটা বলতে ভুলবশত বাসের ঝাঁকুনিতে আপনার পানির বোতলে মুখ লেগে গিয়েছে স্যার। এটা বললে হয়তো তুর্য ওকে মশাল ভেবে ইচ্ছে মতন শিল নড়ায় পিষবে, তারপর শরবত বানিয়ে গিলে ফেলবে। সিসি কী সব ভাবছে সে, ভয়ের তাড়নার। বলার কি দরকার, ও তো লিপস্টিক ব্যবহার করেনি। তাহলে না হয় বোতলে দাগ লেগে থাকতো, প্রমাণও মিলত। তবে শ্রেয়ার অন্তঃস্থল কড়া নাড়ছে। অধীর আগ্রহে প্রতীক্ষায় আছে কখন মানুষটা বোতল থেকে পানি পান করবে, কখন ওর ঠোঁটের ছোঁয়া তুর্যর ঠোঁট ছুঁয়ে মিলেমিশে একাকার হয়ে যাবে। পরক্ষণে শ্রেয়া নিজের সকল ভাবনা কল্পনার ইতি টেনে সিটে ঘাপটি মেরে বসে রইল। এসব ভাবনাও ওর জন্য নিষেধ। বহুকাল পূর্বের ন্যায় হৃদয় পথে এলোমেলো অনুভূতিদের বিচরণ পুনর্বার চায় না ও। এই অবিন্যস্ত অনুভূতিরা যেন ওর হৃদয় কুঠিরে বসবাস করে, অস্থির করে তুলে সমগ্র সত্তা। বাড়িয়ে দেয় মানুষটাকে চাওয়ার আদম্য ইচ্ছা। বোতলে মুখ লাগিয়েছ? শ্রেয়া ধরফর করে উঠল তুর্যর লঘু স্বর শুনে। বিস্ফোরিত নেত্রদয় মেলে মাথা নাড়িয়ে বলল, মানে? তুর্য তির্যক চাহনি নিক্ষেপ করে আধারের শ্রেয়ার মুখভঙ্গি বোঝার চেষ্টা করল। বাসের সব লাইট নিভিয়ে দেওয়া হয়েছে। যাত্রীরা গভীর ঘুমে আচ্ছন্ন। সবাই নয়, কোনো কোনো কপতি মগ্ন প্রেমময় বাক্য বিনিময়ে। কিছুক্ষণ আগে শ্রেয়া দেখেছে একটা মেয়ে পাশের ছেলেটার কাঁধে মাথা রেখে নিশ্চিন্তে ঘুমের দেশে পাড়ি জমিয়েছিল। বিষ-তৃষ্ণায় ভরে উঠেছিল বুকটা। এটা ভেবে পাশের মানুষটা ওর জন্য বৈধ হলেও কিংবা বুকে মাথা রাখার অনুমতি নেই। অনুমতি অনেক দূরের শব্দ। লোকটা তো নিজের বউই চিনে না, বিয়ের সম্পর্কও জানেন না উনি। কিন্তু সেসব চিন্তা বাদ দিয়ে শ্রেয়া এখন ভয়ে আছে তুর্য কি ওকে মুখ লাগিয়ে পানি পান করতে দেখে ফেলল। তাকে কিছু বলতে না দেখে শ্রেয়ার গলা শুকিয়ে এলো। আবসা আবসা আলোয় চোখে পড়ল তুর্য বোতল মুখ লাগিয়ে পানি পান করছে। শুকনো ঢোক গিলল শ্রেয়া। ওর দিকে পানির বোতলটা বাড়িয়ে দিয়ে তুর্য গম্ভীর কণ্ঠে বলে উঠল, আমি বলে মেনে নিলাম, আর অন্য কারো বোতলে মুখ লাগাতে যেও না। সবাই তোমার স্যারের মতো দয়াবান হবে না। লজ্জায় মিয়ে গেল শ্রেয়া। তুর্যর থেকে পানির বোতলটা নিয়ে নিজের কাছে রাখলো। ইস, দেখে ফেলো স্যার। মনে মনে বলে নিজেকে গালাগাল করতে লাগলো। শরীরের রন্ধে রন্ধে শিহরণ বয়ে যাচ্ছে। তুর্যর অত্যাধিক সন্নিকটে অজস্র ভালো লাগা কাজ করছে তার মনে। চোরা দৃষ্টিতে তাকালো পাশে। তুর্যর হাতে ধরা পড়ে গেলে তৎক্ষণাৎ তুর্য মোবাইল থেকে দৃষ্টি সরিয়ে দুর্বদ্ধ হেসে বলে উঠল, তোমার লিপ বামের ঘ্রাণটা সুন্দর। বোতলে মুখ না লাগালে হয়তো নাসার অন্ধ্রে ঘ্রাণটা প্রবেশ করতো না, মস্তিষ্ক জানান দিত না। পাশের মেয়েটার ঠোঁটের স্পর্শ লেগে আছে এখানে।
কিন্তু আফসোস, ততক্ষণে আমার ওষ্ঠদয় ছুটে ফেলেছে সে স্থান। শ্রেয়া এতক্ষণে বুঝতে পারল তুর্য না জেনেই মুখ লাগিয়ে ফেলেছিল, আর আগের প্রশ্নটা এমনিতেই করেছিল জানার জন্য। লজ্জায় এখন ওর মরিমরি অবস্থা। যেভাবেই হোক ধরা তো পড়ে গেছে, লিপস্টিক না হোক লিপ বাম ওকে ফাঁসিয়ে দিয়েছে হাতে নাতে। মৃদু কণ্ঠে উচ্চারণ করে, সরি স্যার। তুর্য জল শক্ত হয়ে এলো মুহূর্তেই, দাঁতে দাঁত চেপে চাপা গর্জন করে উঠল। তুমি কি তোমার জীবনের প্রত্যেক ভুলের সরি বলেছ? শ্রেয়া হকচকালো, ভরকে গেল। প্রতিটা ভুলের সরি বললেও একটা ভুলের সরি কখনো বলা হয়নি, কখনো হবেও না। মনে মনে আওড়ালো, আপনাকে ছেড়ে আসার ভুলের সরিটা আমার কখনো বলা হবে না স্যার। এটাই আমার মরণ পর্যন্ত বাকি থেকে যাবে। বুক চিরে দীর্ঘশ্বাস বেরিয়ে এলো ওর। সঠিক জবাব নেই তার কাছে, তাই এক প্রকার এড়িয়ে গিয়ে টানা টানা চোখ জোড়ার করুণ দৃষ্টি বাহিরে নিবদ্ধ করে। কানে আসে রিংটনের তীক্ষ্ণ শব্দ, সেই সাথে গম্ভীর ভরাট কণ্ঠস্বর। ইডিয়েট। শ্রেয়ার কপাল কুঁচকে গেল। এটা কি ওকে বলল তুর্য? আর চোখে তাকিয়ে দেখে স্ক্রিনে একটা নাম্বার জল করছে। কোনো নামেই সেভ নয়। তার মানে মনে হচ্ছে কল দেওয়া ব্যক্তিকে গালি দিয়েছে তুর্য। হতে পারে, আবার ওকে বলা তো যায় না। সাংঘাতিক একটা লোক। ঘন্টার পর ঘন্টা পেরিয়ে গেল, শ্রেয়া একবারও ঘুমালো না বাসে। অথচ ওর চোখ ব্যথা করছিল তন্দ্রায়। ঘুমালে যদি তুর্যর ওপর গিয়ে পড়ে তা ভেবে ঘুমাতে পারল না। গ্রীষ্মের গরমে অবস্থা বেগতিক। মৃদু মন্দ হাওয়া বইছে, তবুও তাতে কুলাচ্ছে না, কমছে না উত্তাপ। তুর্য একটু পর পর বলছে জানলা থেকে সরে বসতে বলছে ওকে, কারণ সে নাকি বাতাস আসতে বিঘ্ন ঘটাচ্ছে। শ্রেয়া বিস্মিত হতবাক। ঠাহর হলো তুর্য এসব বাসে যাত্রায় অভ্যস্ত না, হয়তো নতুন যাত্রী এ বাসের। মাথায় ঢুকছে না এসি বাস গাড়ি ছেড়ে এরকম বাসে কেন আসতে গেল তুর্য। ভীষণ খারাপ লাগছে ওর মানুষটার জন্য। বাসের জ্বলন্ত বৈদ্যুতিক বাতিতে ও ব্যথিত চোখে বারবার অবলোকন করছে তুর্যর ফর্সা মুখের রক্তিম হাল। মনটা বিষিয়ে উঠেছে। একটা সময় অত্যাধিক ব্যথা অনুভব করলেও সে ছেড়ে এসেছিল তুর্যকে, তখনও বক্ষস্থলে এত কম্পিত হয়নি আজ যতটা হচ্ছে তার সান্নিধ্যে। তবে কি দূরে গেলে ভালোবাসা বাড়ে? কথাটা নিছক। শ্রেয়া নিজ মনে বলল, দূরে গেলে ভালোবাসা বাড়ে সঠিকটা মানুষের মন ভেদে, আর কাছে এলে যন্ত্রণা বাড়ে প্রিয় মানুষটাকে পাবো না বলে। জীবনের সমীকরণ অত্যন্ত এলোমেলো, একদম অগোছালো। নয়তো মানুষ প্রিয়জন কাছে পেলে খুশিতে অশ্রু গড়ায়, কিন্তু শ্রেয়া সে তো কাছে থেকেও যোজন যোজন দ্রুত অনুভব করে অনলে দগ্ধ হচ্ছে। এর চেয়ে দুটো দেহের দুজনকার নিঃশ্বাসে দ্রুতই বুঝি শ্রেয়। বাস এসে থামলো নির্দিষ্ট গন্তব্যে, তবে শ্রেয়া ও তুর্য নয়, বাসের গন্তব্য। স্ট্যান্ড থেকে এখন আবার অটো কিংবা রিক্সা ধরে বাসায় যেতে হবে। শ্রেয়া ভীত সন্ত্রস্ত হয়ে একপাশে দাঁড়িয়ে রইল। ভালোই রাত হয়েছে, গভীর রাত বললেও দোষ হবে না। স্ট্যান্ডে বাসের যাত্রীবিহীন তেমন একটা মানুষ নেই। তুর্যও বাস থেকে নেমে কোথায় যেন উধাও হয়ে গিয়েছে। শ্রেয়ার সতর্ক মন কোনো রিক্সাওয়ালাকে ভরসা করতে পারছে না। মুখোশের আড়ালে কত শয়তান যে লুকিয়ে থাকে তা অগণিত ও মানুষের দৃষ্টির বাহিরে। এখন কিভাবে যাবে ভেবে ভেবে কুল হারিয়ে ফেলছে। না ভেঙে পড়া যাবে না। ব্যাগ থেকে ছোট ছুরিটা হাতে নিয়ে নিল। তৎপরে একজন রিক্সাওয়ালার কাছে এগিয়ে গেল যাবে কিনা জানার উদ্দেশ্যে। যদি লোকটা অর্ধ রাস্তায় গিয়ে একা পেয়ে ঝাঁপিয়ে পড়ে তাহলে বুকে ছুরি গেঁথে দিবে। ভাড়া ঠিক করলো 60 টাকা। উঠতে যাবে তখনই পেছন থেকে অন্য একটা রিক্সার টিং টিং শব্দ কর্ণধারে পৌঁছায়। থমকে যায় পা, ঘাড় বাঁকিয়ে দেখে রিক্সায় তুর্য। এক পাশে চেপে বসে গম্ভীর স্বরে বলল, আসো। শ্রেয়ার মন ছুটে যেতে চাইছে, সত্যি বলতে ভীত হয়ে আছেও। একা একা যাওয়ার সাহস পাচ্ছে না, তবুও মলিন মুখে বলল, স্যার রিক্সা ঠিক করে ফেলেছি। ওনাকে কথা দিয়ে মানে আপনার সাথে যাওয়াটা কেমন দেখায় না? সাথে রিক্সাওয়ালাও তাল মেলালো। তুর্য ঈগল চোখের সূক্ষ্মতায় পরখ করে নিল অর্ধবয়স্ক লোকটাকে। এক লাফে রিক্সা থেকে নেমে পড়ল সে। হাজির হলো শ্রেয়ার অতি নিকটস্থে। ওয়ালেট বের করে 100 টাকার একটা নোট রিক্সাওয়ালার হাতে ধরিয়ে দিয়ে বলল, এর চেয়ে কম নাকি বেশি? শ্রেয়া কণ্ঠে একরাশ বিস্ময় ঢেলে তড়িঘড়ি করে বলে, কি করছেন? আমি দিব আমারটা, আপনি যান স্যার। তুর্য পাত্তা দিল না। অর্ধবয়স্ক লোকটার দিকে চেয়ে গাঢ় স্বরে বলল, ভাড়া কত ঠিক করেছে? 60 টাকা। সমস্যা নেই, পুরোটা রাখুন। আর অন্য যাত্রী নিয়ে যাবেন, এটাও খেয়াল রাখবেন যাত্রীরা কখনো যেন আপনার দ্বারা ক্ষতিগ্রস্ত না হয়।
ভালো মানুষের দাম পৃথিবীতে নগণ্য হলেও পরকালে অনেক। থতমত খেয়ে যায় রিক্সাওয়ালা, গলা শুকিয়ে যায় ওনার। তুর্য রিক্সায় উঠে অপেক্ষা করতে লাগলো শ্রেয়ার। উপায়ন্তর না পেয়ে শ্রেয়া উঠে বসলো, চেপে বসলো একপাশে। তুর্যর কণ্ঠে তেজ। ছাত্রী বলে প্রোটেক্ট করছি, এখন পরে গিয়ে ভার্সিটিতে বলে বেড়াবে স্যার তোমার কোমর ভেঙে দিয়েছে, ফালতু মেয়ে। শ্রেয়া এবার একটু সোজা হয়ে বসলো। ঝাঁকুনিতে বারবার একদিকে হেলে যাচ্ছে ও। নিমিষেই অনুভব করলো তুর্য একটা হাত পিছন দিয়ে নিয়ে ওর পাশে রাখলো। বাহুতে নয়, রিকশায় বেঁধে ফেলেছে ওকে বন্ধনে। এই বন্ধনে স্পর্শ নেই, হাতটা ওর গায়ে অবধি লাগছে না। বুকে দুরু দুরু শব্দ হচ্ছে ক্রমাগত। চোখ গুজে ফেলল সে। গড়িয়ে গেল এক ফোঁটা নোনতা তপ্ত জল। এমন করে কেউ খেয়াল রাখেনি কখনো। রাতের বিশুদ্ধ সমীরণ গায়ে এসে বাড়ি দিচ্ছে। তুর্য সাবলীল কণ্ঠে বলে উঠল, রিস্ক নিতে পারবো না, পরে জেলের ভাত খেতে হবে। শ্রেয়া নিশ্চুপ, বলবে না কিছু। অজান্তেই হোক, যেভাবেই হোক, স্বামী নামক মানুষটার যত্ন তো মিলছে। জীবনে না পাওয়ার মধ্যে একটা বড় অনেক পাওয়া। 20 মিনিটের পথ পাড়ি দিয়ে রিকশা এসে থামল বিল্ডিংয়ের সামনে। শ্রেয়া ভাড়া দিতে চাইলে অগ্নিদৃষ্টিতে তাকালো তুর্য। তাৎক্ষণিক চুপসে গেল সে। তুর্য ভাড়া মিটিয়ে হাতড়া ধরল ওকে রেখে। আকস্মিক হাঁটার গতি থামিয়ে বলে, আমাদের যাত্রাটা দীর্ঘ হতো যদি পুরোনো পথটা ছেড়ে না দিতে। বুকের ধুকপুকানি বেড়ে গেল শ্রেয়ার। কি বলে গেল এটা তুর্য? ফ্ল্যাটে ঢুকে দরজা লাগিয়ে বিছানায় পড়ে রইল। মিনিট মিনিট করে আধ ঘন্টা অতিবাহিত হয়। চোখ লেগে আসে। কলিং বেলের আওয়াজে হুড়মুড়িয়ে উঠে বসল। দরজা মেলতেই দেখে তুর্য। ইতিমধ্যে গোসল ছেড়ে ফেলেছে সে। ছোট ছোট চুলগুলো ভেজা, মুখটা স্নিগ্ধ। শ্রেয়ার হৃদস্পন্দন থমকে গেল ক্ষীণ সময়ের নিমিত্তে। কণ্ঠে কম্পন। কিছু লাগবে না। তোমাকে লাগবে। তুর্য নির্লিপ্ত নির্বিকার। শ্রেয়ার স্পন্দনের গতি তড়িৎ বেগে বাড়তে আরম্ভ করে। থামানোর জো নেই। আমতা আমতা করে জিজ্ঞেস করল, কি বলছেন? বিরক্ত হলো তুর্য। বলল, তোমাকে লাগবে। একটু খিচুড়ি রান্না করে দিতে পারবে? ভীষণ ইচ্ছে করছে খেতে, আমি রাঁধতে পারি না, মনে পড়ে যায়। এখানে আমার পরিচিত বলতে প্রিয় ওর তার ফ্রেন্ড আছে, তার প্রিয় ফ্রেন্ড মানে আমার এতটুকু বলে তুর্য থেমে ক্লান্তির নিঃশ্বাস ছাড়ে। উল্টো দিকে দম আটকে যায় শ্রেয়ার। তুর্য কী সব জেনে গেল? নিশ্চয়ই ওকে ঘৃণা করবে। শ্বাস রোধ হয়ে আসছে ওর। মাথাটা ঝিমঝিম করছে। তুর্য কপালে ভাঁজ ফেলে অর্ধসমাপ্ত শব্দটা উচ্চারণ করে। বেআইন। তুর্যকে রেখে দৌড়ে চলে গেল শ্রেয়া। রুমে এসে মুখে হাত চেপে কাঁদল কতক্ষণ, কয়েক মিনিট। ফিরে আসে মাথায় ওড়না সমেত, মুখ ধুইয়ে এসেছে। দরজা লাগিয়ে তুর্যকে বলল, চলুন স্যার। রান্নাঘরে এসে শ্রেয়া যত দ্রুত পারছে সব করার চেষ্টা করছে। তুর্যকে তখন চেয়েও না করতে পারেনি। শত হোক মানুষটা ওর স্বামী। হঠাৎ কানে মোবাইলের শব্দ ভেসে আসলো। চেয়ে দেখে তুর্য মোবাইলটা এখানে ফেলে চলে গিয়েছে। ড্রয়িং রুমে হয়তো। সেখান থেকে টিভির আওয়াজ আসছে। শ্রেয়া মোবাইলটার কাছে এলো। মা দেখেই কয়েক পা পিছিয়ে গেল। ধরবে না ও, তুর্যকেও ডাকবে না, পড়ে থাকুক। এই মহিলাকে এখন ভীষণ ভয় হয় ওর। তুর্য নিজেই ড্রয়িং রুম থেকে উঠে এলো। মোবাইলটা হাতে নিয়ে শ্রেয়ার দিকে চেয়ে রিসিভ করে। গম্ভীর কণ্ঠে এঁটে বলল, বলো। ওপাশ থেকে মেহরিমার অশ্রুসিক্ত কণ্ঠ, এভাবে চলে গেলি তুই? আমি তোর জন্মদাত্রী মা তুর্য। তোর কি খারাপ চাই আমি? ছেলের ভালো চাওয়া কি অন্যায়? এতটুকু তো চাই, অহমিকাকে বিয়ে করে সুখের সংসার কর, অগোছালো জীবনটা সাজা। আগেও তুই বাড়ির বাইরে থাকতি, যেখানে মন চাই অ্যাডভেঞ্চারে চলে যেতি। এখনও চাকরির দোহাই দিয়ে দূরে চলে গেলি। মানুষের একটাই হৃৎপিণ্ড হয় মা, সেখানে একজনকে জায়গা দেয়া যায়। যদি তুমি আমাকে তা দ্বিখণ্ডিত করে দুজনকে জায়গা দিতে বলো, তাহলে আমার মরণ নিশ্চিত। রোষপূর্ণ কণ্ঠে কথাটা বলে মোবাইলটা হাতে চেপে ধরে দ্রুত বেগে রান্নাঘর ছাড়ল তুর্য। শ্রেয়ার চোখ গড়িয়ে অবাধ জল নেমে যাচ্ছে। তার স্বামী অন্য কাউকে ভালোবাসে? শ্রেয়া খিচুড়ি রেঁধে রান্নাঘর ছেড়ে বেরিয়ে এলো। এক তো লং জার্নি করেছে, তার ওপর গরমে ঘেমে নাজেহাল অবস্থা। নিজের তপ্ত নিঃশ্বাসে নিজেই বিরক্ত। ড্রয়িং রুমে এসে দেখল তুর্য সোফায় মাথা এলিয়ে বলিষ্ঠ পেশিবহুল দুটো হাত দুদিকে প্রসারিত করে চোখ বুজে আছে। হুট করেই বুকে ঢিপ ঢিপ করতে শুরু করলো। সেই শব্দ নিস্তব্ধতায় কানে এসে প্রবেশ করছে অনায়াসে।
শ্রেয়া ভাবল নিঃশব্দে চলে যাবে, নিজের বুকে ধুকপোকানিতেও ও নিজেই বিরক্ত। আর রুমে উপস্থিত অপর মানুষটা শুনলে লজ্জায় মুখ দেখানো দায় হয়ে পড়বে। তার চেয়ে ভালো চলে যাওয়া, নীরবে নিশ্চুপে। তবে তুর্যকে ক্রস করে যেতে হবে, টের পেয়ে গেলে। সেসব ভেবে ধীরে ধীরে পা বাড়ালো শ্রেয়া। যখনই তুর্যর সামন দিয়ে যেতে নিল, কিছু একটায় পা বেজিয়ে দেহ নিয়ন্ত্রণ হারিয়ে সামনের দিকে পড়তে নেয়। ভয়ে চোখ খিচে ফেলল। মুহূর্তেই সেকেন্ডেই শিরশির করে উঠে সমস্ত কায়া শরীর। অনুভব করল তার পেটে হাতের স্পর্শ, গাঢ় ছোঁয়া। অক্ষিযুগল খুলে দেখার পূর্বেই সেই ছোঁয়া আরও গভীর রূপ নেয়। একটা সময় টান দিয়ে সোজা করে দাঁড় করিয়ে দেয় ওকে। কানে আসে তীক্ষ্ণ কণ্ঠস্বর। তুমি ছোটবেলায় ঠিকঠাক হাঁটা শিখতে পারোনি, যখন তখন পড়ে যাও, আর আমার সামনেই নাকি আমার স্পর্শ পাওয়ার ধান্দা। শ্রবণ গ্রন্থিতে সীমা ঢাললেও হয়তো একটা স্যাত করে উঠত না যতটা করেছে গম্ভীর তির্যক কণ্ঠখানা। শ্রেয়া চক্ষু মেলে নিচের দিকে দৃষ্টি নিক্ষেপ করে বোঝার চেষ্টা করছে কিসের সাথে পা লেগে পড়তে নিয়েছিল, কিন্তু ও নির্বাক, স্তব্ধ। কোথাও কিছু নেই, পুরো মেঝে সাদা ফকফকা, একটা ময়লা পর্যন্ত নেই। শ্রেয়ার ইচ্ছে হচ্ছে ম্যাগনিফাইড গ্লাস এনে ঝুঁকে ঝুঁকে চেক করতে, যদি ছোটোখাটো অদৃশ্য ময়লার সঙ্গে ওর পায়ের অমিল হয়ে পড়ে যাওয়ায় এই কাণ্ডকারখানা ঘটে থাকে। নিজের বোকামির ভাবনায় সে নিজেই বিস্মিত। কিন্তু এখন কি করে তুর্যর ভুল ধারণা ভাঙবে? লজ্জায় দৃষ্টি নুইয়ে যাচ্ছে বারবার। অসহায় অনুভব হচ্ছে। পা বেজিয়ে যাওয়া উপত্যিটার সন্ধান পেলে হয়তো দেখিয়ে বলতে পারত, স্যার, আমি ইচ্ছে করে পড়ে যাওয়ার নাটক সাজাই না, আপনার স্পর্শ পাওয়ার ধান্দাও খুঁজি না আমি। আকস্মিক শ্রেয়ার মাথায় খেলে গেল তুর্য এমন করেনি তো, মানে সামনে পা দিয়ে না, সে কেন এমন করতে যাবে? কী লাভ? অহেতুক ভাবনা বাদ দিয়ে ও নতমস্তকে ধীর স্থির ভঙ্গিতে বলে উঠল, স্যার, খিচুড়ি রান্না শেষ, বাসায় যাব আমি। তুর্য পুনরায় সোফায় বসে পায়ের ওপর পা উঠিয়ে দিল। 3/4 প্যান্ট পরার দরুন পায়ের অর্ধাংশ উন্মুক্ত, ঘন কালো পশমগুলো স্পষ্টত বিশদ। শ্রেয়ার গলা শুকিয়ে কাঠ, অসনির্ণয় কম্পন বক্ষস্থল জুড়ে। ফাঁকা ঢোক গেলে আবারও বলল, আসি স্যার। তুর্য কপাল কুঁচকে তাকালো, ফিসেল স্বরে বলে উঠল, আমার কথার উত্তর দাওনি, সত্যি কি ধরে নিব? আমার ছোঁয়া পাওয়ার আশায় তৃষ্ণার্ত তুমি, তাই সুযোগ খুঁজো। বেহায়া, অসভ্য, ঠোঁটকাটা লোক। শ্রেয়া এগুলো বলতে চেয়েও বলল না, মুখে প্রতিবাদ করে বলে, আপনি বাজে বকছেন স্যার, দুর্ঘটনা কেউ ইচ্ছে করে ঘটায় না। তুর্য উঠে দাঁড়ালো, এক হাতে দ্রুত ঘুচিয়ে দিল নিমিষেই। কিঞ্চিত মাত্র দ্রুত বজায় রাখল না। ঘটনার আকস্মিকতায় শ্রেয়া বাকরুদ্ধ বনে যায়। পিছুতে নিলে তুর্য এগিয়ে আসে, আরও ঝুঁকে পড়ে ওর দিকে। শ্রেয়ার বক্ষ স্পন্দন বেড়ে অবস্থা বেগতিক, তোলপাড় হচ্ছে সমস্ত অভ্যন্তরে। অনুভূতিরা চিৎকার করে জানান দিচ্ছে, বাসর রাতের পর আজ তোর বর তোর এতটা কাছে এলো স্ব ইচ্ছায়। শ্রেয়া ঘাড়ে গলায় তপ্ত নিঃশ্বাস ছুঁয়ে যাচ্ছে। দীর্ঘ দীর্ঘ নিঃশ্বাস মুক্তি লাভ করছে শ্বাসনালী হতে। তুর্য কানের কাছে মুখ এনে ঠোঁট দুটো নাড়ল ক্ষীণ, ম্লান হেসে বলে, পেটে কি তুলা আছে? এত কোমল কেন? নেশাতুর কণ্ঠে উন্মাদ হয়ে পড়ে শ্রেয়া, কিন্তু সেই মাতাল করা অনুভূতি পরিণত হয় লজ্জায়। কাপা কণ্ঠে তেজের অস্তিত্ব ঢেলে প্রশ্ন করে উঠল, কি? খিচুড়ি কি এমনি খাবো? দুটো ডিম ভাজি করে দাও না। কি নিঃসংকোচন আবদার, মায়াময় পূর্ণ বাক্য। শ্রেয়া নিজেকে আর ধরে রাখতে পারল না, আর চোখে চাইল তুর্যর দিকে। তখনও ওর কানের কাছে ঝুঁকে আছে তুর্য। সরে গেল ও, বলল, করে দিচ্ছি স্যার। স্মিত হাসল তুর্য, ঠান্ডা কণ্ঠে বলল, গুড বেআইন, স্বামীর বাধ্যগত বউ তুমি। শ্রেয়া বড় বড় নেত্রে চাইতেই তুর্য রুমে যেতে যেতে বলে, সারা জীবন কুমারী থাকবে নাকি? এবার বোধহয় তোমার কুমারিত্ব হারানোর সময় ঘনিয়ে এলো। তালিকা থেকে নাম কাটা পড়বে শিগগিরই। বুকে হাত দিয়ে ধপ করে সোফায় বসে পড়ল শ্রেয়া। কী সব বলে গেল তুর্য, মাথা ভো ভো করে ঘুরছে। দুই গালের উত্তপ্ততা অনুভব করতে পারছে, লাল হয়ে উঠছে বুঝি, কিন্তু ভিতরটা ক্ষত হচ্ছে। তুর্য বিবাহিত হওয়া সত্ত্বেও অন্য একটা মেয়ের সাথে এমন বিহেভ করছে। সে তো জানেই না শ্রেয়া তার বউ। শ্রেয়ার নেত্র কার্নিশ বেয়ে জল গড়িয়ে পড়ছে, এক নিদারুণ যন্ত্রণা হচ্ছে। ভালোবাসার মানুষটার সান্নিধ্য আশার প্রদীপ নিভিয়ে দিচ্ছে চিরতরে। তুর্য কখনোই জানবে না ও এই এতিম মেয়েটার স্বামী। তা ভেবে শ্রেয়ার নিজেকে শেষ করে দেওয়ার স্পৃহা জাগছে।
মন চাইছে ধরে বেঁধে আবারও তাকে পাগল বানিয়ে দিতে, বলতে, থাকুন আপনি পাগল, সুস্থ হলেই তো আপনি অন্য কারো। এই যে এমনিতেই আমার সাথে ঢলে পড়ছেন, কাছাকাছি আসছেন, আপনি কি জানেন আপনি বিবাহিত ছেলে? অন্যায় করছেন বউর সাথে, ভারী অন্যায়। নিজের উপর নিজেরই হিংসে হচ্ছে স্যার। সৌভাগ্য হবে না কখনো আপনার প্রশস্ত বুকে মাথা ঠেকানোর। আপনার হৃদয়ের সাথে আমার হৃদয়ের সন্ধিটা হলো না আর। অনুতপ্ত তার বেড়া জালে হেরে যাই স্বয়ং। আগ বাড়িয়ে বলতে গেলে যে আপনি আমার দিকে ঘৃণার আঙুল তুলে বলবেন, কেন চলে গেলে, থাকতে পারতে না? তুমি নিজের স্বার্থটা বুঝলে? এসব ভাবতে ভাবতে শ্রেয়ার চোখের মণিকোটা হতে টপ টপ করে জল পড়তে লাগলো, কিন্তু খেয়াল করলো না সেই জল মেঝে না ছুঁয়ে গাল বেয়ে জমা হচ্ছে কারো হাতের আজলায়। অনেকখানি নোনতা জল জমেছে, এবার থেমে যাও কাঁদুনে কন্যা। আকস্মিক চেনা গম্ভীর স্বর কর্ণপাত হতেই শ্রেয়া চকিতে মাথা তুলে তাকালো। এক স্বচ্ছ রক্ত জমেছে যেন মেয়েটার ফর্সা চেহারায়। ঠোঁট দুটো কাঁপছে ক্ষণে ক্ষণে, দেহ কেঁপে উঠল ঈষৎ। জড়িয়ে যাওয়া অশ্রুসিক্ত কণ্ঠে জিজ্ঞেস করলো, আপনি? তোমার জামাই মরে গেছে? বিরক্তি ভরা কণ্ঠে পাল্টা প্রশ্ন ছুড়ে দেয় তুর্য। শ্রেয়ার অধর যুগল কিঞ্চিত ফাঁক হতেই বাধা দিয়ে বলল, জানি এখন বলবে আমার তো জামাই নেই স্যার, আমি আনম্যারিড, তাই তো? শ্রেয়া কি বলবে ঠাওর করতে পারছে না, কিন্তু এখন যদি বলে সে বিবাহিত তাহলে হাজারটা প্রশ্ন করবে তুর্য। তার চেয়ে ঢের ভালো একটা মিথ্যে। মলিন নিষ্প্রুপ স্বরে বুকে পাথর বেঁধে উত্তর দেয়। জি। তুর্য হেসে উঠে দাঁড়ালো, বাঁকা হেসে বলতে লাগলো, আজকালকার মেয়েরা জামাই বয়ফ্রেন্ড থাকতেও নিজেদের সিঙ্গেল দাবি করতে ঘাবড়ায় না। আসলে মানুষের সব কিছুতে বেশি বেশি। শ্রেয়া ভয়াত দৃষ্টিতে তাকালো এক লহমায়। ওকে অবাক করে দিয়ে তুর্য গলার স্বর পরিবর্তন করে ফেলল। কণ্ঠে এখন আর ঠাট্টার চিহ্ন নেই। চিরাচরিত গম্ভীর স্বরে ফিরে এসে বলল, আমি ডিম ভেজে ফেলবো, তুমি গিয়ে ফ্রেশ হয়ে এসো, আমার সাথে খাবে এখন। কিন্তু স্যার। প্লিজ লিভ, ফ্রেশ হয়ে আসো, অপেক্ষা করবো আমি। কিন্তু আমার খিচুড়ি ঠান্ডা হলে তোমায় গরম করতে সময় নিব না। হ্যাঁ, তুমি কি চাও? রান্না করলে তুমি একা একা খেয়ে পেটে অসুখ বাঁধাতে চাই না। দৃষ্টি বললেও একটা কথা আছে। ঘড়ির কাঁটা এ মুহূর্তে 10:20 ঘরে। এত বেলা পর্যন্ত কোনো কালে ঘুমোয়নি শ্রেয়া। হয়তো গতকাল সারাদিন রাত যে ধকল গিয়েছে তাতে শরীর দুর্বলতা বিষণ্ণতায় মুষড়ে পড়েছিল। তড়িঘড়ি করে গোসল সেরে তৈরি হয়ে নিল। চুল থেকে পানি ঝরে ভিজিয়ে দিচ্ছে পিঠের অংশ, কোমর। ভিজে জবজবে হয়ে আছে জামাটা। যেহেতু কালো পড়েছে তাই শ্রেয়া আর মাথা ঘামালো না, ভেজা চুলগুলো বাঁধল না। খোলা রেখে পিঠ জড়িয়ে বড়সড় একটা ঘোমটা টেনে নিল ওড়না দ্বারা। ব্যাগ সমেত বেরিয়ে এসে দরজায় তালা লাগিয়ে আনমনে তাকালো পাশের দরজার দিকে। মস্ত বড় এক তালা ঝুলছে। তার মানে তুর্য কি চলে গেল ভার্সিটিতে? এই ছেলে রাতে ওকে সেই রকম নাস্তানাবুদ করে নেড়েছে, খাটিয়েছে ইচ্ছে মতন, এমনকি খাওয়া শেষে প্লেটগুলো পর্যন্ত ধুইয়ে দিতে হয়েছে। তার অবাধ্য খারাপ লাগেনি, হোক না সম্পর্কটা গোপন, তবুও মনে হচ্ছিল তুর্য সব কিছুর ওপর কেবল ওর অধিকার, একমাত্রই ওর। শ্রেয়া অতি সন্তর্পণে একটা নিঃশ্বাস ছেড়ে ভার্সিটিতে পা বাড়ায়। আজও রিকশায় উঠেছে, তবে পার্থক্য পাশে সেই মানুষটা নেই। হৃদয় বড্ড বেহায়া এক অঙ্গ। কি সাবধানে মানুষের জীবন নিয়ে খেলে। এই যে ওর এত বছরের সকল শক্তি চুষে নিচ্ছে, মনের শক্তি। মাত্র কয়েকদিনের ব্যবধানেই তুর্যর নিকটে থাকতে থাকতে শ্রেয়া এখন ভেতরে ভেতরে ভালোবাসা পাওয়ার জন্য মরিয়া হয়ে উঠেছে। আমাদের কিছু ভুলের জন্যই হয়তো আমরা ফিরে যাওয়ার পথ হারিয়ে বসি। সুযোগ পায়ে ঠেলে দিয়ে মরীচিকার জীবনটাকে স্বর্ণ ভেবে উপভোগ করতে থাকি, কিন্তু একটা সময় ভ্রম ভেঙে গুড়িয়ে যায়, সব কিছু থাকে হাতের নাগালের বাহিরে। ভাড়া মিটিয়ে শ্রেয়া ভার্সিটির ভেতরে চলে এলো। 11টায় ক্লাস, তাও তুর্যর। তাই দমটা হাতে নিয়ে এক প্রকার দৌড়ে আসলো ক্লাসের সামনে। বড় বড় নিঃশ্বাস ফেলতে শুরু করলো দরজায় দাঁড়িয়ে। পাশ দিয়ে তুর্য ক্লাসে ঢুকতেই তার টনক নড়ল। দ্রুত এসে বসলো একটা বেঞ্চে। বসে পলকহীন চেয়ে রইল তুর্যর দিকে। শ্রেয়ার আজ নিজেকে বেহায়া বেহায়া লাগছে। হঠাৎ করে অনুভূতিদের কাছে মস্তিষ্ক পরাজিত হয়ে পড়ে। নিষ্পলক চেয়ে চেয়ে শেষ করে সম্পূর্ণ ক্লাস। তন্মধ্যে তুর্য একটা বারও তাকায়নি। কি ভাবলেশীন ছিল লোকটা, শ্রেয়া বিড়বিড় করে আওড়ালো। নিজের জামাইকে দেখার মধ্যে এত পরিতৃপ্ততা! মানুষটা একান্ত আমার নিজের ব্যক্তিগত পুরুষ।
এই তৃপ্ত মুহূর্ত আমার কপালে কতকাল থাকবে? সাথে সাথে মেহরিমা চৌধুরীর কথা মনে পড়ে গেল। তুর্যর জীবনে তো অন্য নারী আসবে, অহমিকা নামের কোনো এক সুন্দরী রমণী। শ্রেয়া নিজেও সায় দেয় তুর্যকে অহমিকা ডিজার্ভ করে, কারণ সে পাশে থেকেছে। এসব ভাবতে ভাবতে মাঠের দিকটায় আসলো সে। পানিপুরি দেখে সেদিকে এগিয়ে গিয়েও মন পরিবর্তন করে। চলে যাবে বলে ঠিক করে। প্রিয় নেই, আর একা একা কার ভালো লাগে খেতে? ফুচকা, পানিপুরি এসব খাওয়ার জন্য হলেও একজন সঙ্গীর প্রয়োজন হয়। কয়েক পা সামনে আগাতেই আপনা আপনি থমকে গেল, কণ্ঠ রোধ হয়ে এলো, ভারী হলো পাজরা। সামনের মানুষটা এতদিন পর কোত্থেকে এসে হাজির হলো বুঝতে পারছে না। নিজেকে সংবরণ করে মানুষটার উদ্দেশ্যে বলে উঠল, পদ রোধ করে দাঁড়ালেন কেন আভাস ভাই? সরে দাঁড়ান। দাঁড়াবো না? আজ তোমার সাথেটা কই? গত কয়দিন কইছিল আমি ট্যুর দিতে গেলাম আর অমনি গায়েব। ভয় পাইছো আমাকে? সিনিয়রদের ভয় পাওয়াই উচিত। শ্রেয়ার মুখভঙ্গি কঠিন হলো। ক্ষিপ্র দৃষ্টি নিক্ষেপ করে শক্তপোক্ত কণ্ঠে বলল, সিনিয়রদের ভয় নয়, সম্মান করতে হয়। আর সিনিয়র যদি অসভ্য হয়, গায়ে পড়তে আসে, তাহলে গালে 5 আঙুল বসাতেও পিছপা হতে হয় নাই। মেজাজ তুঙ্গে উঠে গেল আভাসের। চক্ষুদয় লাল বর্ণ ছেয়ে গেছে। এই ভার্সিটিতে কম বেশি সুনাম আছে তার, মেয়েদের পটানোর সুনাম। কিন্তু এই মেয়ের পিছনে 3 বছর ধরে ঘুরেও পাত্তা পাচ্ছে না। আজ একটা বিহিত করেই ছাড়বে। এগিয়ে গিয়ে হাত ধরতে চাইলে শ্রেয়া সরে গেল পিছনের দিকে। পাশে কারো উপস্থিত টের পেল। চেয়ে দেখল তুর্য দাঁড়িয়ে আছে একদম স্বাভাবিক ভঙ্গিতে, তবে কপালের শিরা উপশিরা ভেসে উঠেছে। শ্রেয়ার দিকে না তাকিয়ে শার্টের হাতা গোটাতে গোটাতে আবাসের দিকে দৃষ্টি জ্ঞাপন করল। সূক্ষ্ম নিঃশ্বাস রে বলল, পেশায় লেকচারার, পেশাটা খুবই সম্মানের, তাই ক্যাম্পাসে দাঁড়িয়ে এটার অসম্মান করতে চাইছি না। বাইরে চলো, নয়তো মেয়েদের বিরক্ত করা, অনুমতি ব্যতীত স্পর্শ করা এসব ছেড়ে দাও। ইট উইল বি গুড ফর ইউ। তাহলে আপনিও ছেড়ে দিন না স্যার, মেয়েদের জন্য মায়া দেখানো। শ্রেয়ার সাথে তো আমি ভালোভাবেই কথা বলছিলাম। তাছাড়া গার্লফ্রেন্ড রাগ করে ক্ষিপ্ত হওয়াটা স্বাভাবিক না। ও আমার গার্লফ্রেন্ড, রাগ করেছে তাই মানানোর চেষ্টা করছি। আবাসের কথা শুনে শ্রেয়া চমকালো। চমকিত নয়নজোড়া মেলে তুর্যর কাছে নিজের হয়ে সাফাই দিতে নিলে তুর্য থামিয়ে দিয়ে বলল, জানো আভাস, আমি কিন্তু অনেক বছর পাগল ছিলাম। ভালোই এক্সপিরিয়েন্স আছে পাগলামির। আবার যদি সেই পাগলামি শুরু করি, সামনের মানুষটাকে তা ভুলে যাব। তাছাড়া দিলে কি আর কম দিব বলো? না হলে পরে বউ পাবো না। বউ বলবে আমার গায়ে জোর কম, এমন ছেলে দিয়ে পোষাবে না, তার রিজেক্ট হয়ে যাব। তাই আমি নিজের ভবিষ্যৎ নিয়ে রিস্ক নিতে চাই না। বউয়ের পছন্দসই হতে হবে তো, মাইন্ড ইট। শ্রেয়া আভাস উপস্থিতি আরও 3-4 জন থতমত খেয়ে আছে। এই লোক ট্রেড দিচ্ছে নাকি বিটলামি করছে? বাকিরা ছেলে বলে মানানসই, কিন্তু শ্রেয়ার কান লজ্জায় গরম হয়ে উঠেছে। 1 মিনিট কি 1 সেকেন্ডে স্থির হতে পারল না সেই জায়গায়। তুর্য আবাসকে মাইন্ড ইট বলে শ্রেয়াকে পিছু ডাকল। দাঁড়াও। একজন বাধ্য ছাত্রী ন্যায় দাঁড়িয়ে গেল সে। আদেশের সুরে গম্ভীর কণ্ঠে বলল তুর্য, সোজা পানিপুরি বিক্রি করা চাচার কাছে যাও। শ্রেয়া ঘাড় বাঁকিয়ে বলে, কেন স্যার? পানিপুরি খেতে। আমি খাওয়াবো তোমাকে। আপনি? হ্যাঁ, আমি এবার স্যার হই, ছাত্রীর সাথে পানিপুরি শেয়ার করা যাবে না, তবে খুশিতে ট্রিট দিতেই পারি। কিসের ট্রিট? শ্রেয়ার ভয় ভয় কণ্ঠ। তুর্য পাশের একটা বেঞ্চে বসলো আয়েশ ভঙ্গিতে। অনেকেরই নজর তার দিকে নিবদ্ধ। শ্রেয়াও দাঁড়িয়ে থাকতে পারছে না, উসখুস করছে। সেটা আন্দাজ করতে পেরে বলল, এখানে বসলাম, যাও খেয়ে আসো। কিসের ট্রিট সময় হলে বুঝবে। আর হ্যাঁ, খেয়ে ফেসবুকে একটা পোস্ট দেবা কিন্তু। ট্রিট ফ্রম তুর্য বেআই। শ্রেয়া ব্যাকুল হয়ে গেল নিমিষেই। মন বলল, পাগলের এক্সপিরিয়েন্স হয়েছে বললে ভুল হবে। আপনি এখনো পাগল। আগে ছিলেন হিংস্র, আর এখন এখন কেমন যেন কর্মকাণ্ড বুঝে নাম জীবনে। টানা 10 প্লেট পানিপুরি সাবার করে বেহুশ হয়ে যাওয়ার উপক্রম শ্রেয়ার। মাথা ভন ভন করছে, ঝালে মুখশ্রী, চক্ষু লালচে রঙের আস্তরণে ঢেকে গেছে। চোখের সামনে সব কিছু যেন আবসা আবসা অন্ধকার। ঝাল খাওয়ায় সে অভ্যস্ত, তবু আজ ঠিক হজম হচ্ছে না। অনেক কষ্টে 2 ঠোঁট নাড়িয়ে বলল, আর খাবো না চাচা। বিল স্যার দিয়ে দিয়েছে? পানিপুরিওয়ালা ছেদন দাঁতগুলো দেখালেন। মোটা কণ্ঠস্বর তার, মা, আমরা স্যার দিয়ে গিয়েছে 15 প্লেটের দাম। কইল আপনারা যেন এত প্লেটেই খাওয়াই।
এখন আপনার যদি শরীর খারাপ লাগে আর খাওয়ানোর দরকার নেই, আমি বাকি টাকা দিয়ে দিতেছি, আপনি স্যারেরে দিয়ে দিয়েন। শ্রেয়া হালকা গোলাপি বর্ণের দুই অধর একত্রে চেপে ধরল। ফোঁস করে একটা সূক্ষ্ম নিঃশ্বাস ছেড়ে বলে উঠল, টাকাটা রেখে দিন চাচা, ওনার টাকার অভাব নেই। না মা, কি কও? আচ্ছা, আমি স্যারের কাছে দিয়ে দিমুনে। আপনি রেখে দিন চাচা, আপনার স্যারের টাকায় আমারও একটা অধিকার আছে। আমি বলছি মানে রেখে দিন, আসি। পানিপুরিওয়ালা লোকটা শ্রেয়ার কথার আগামাথা বুঝলো কি না কে জানে, তবে আজ তুর্যর ওপর অধিকার খাটানোর বিষয়টা ভাবতেই শ্রেয়ার ভীষণ ভালো লাগছে। কিন্তু সে এতগুলো পানিপুরি কেন খাওয়ালো? আবার বিল টিল দিয়ে লাপাত্তা গেল কোথায়? ক্লাস আছে বোধহয়। শ্রেয়া আজ আর একটা ক্লাসও না করার সিদ্ধান্ত নেয়। প্রিয়বিহীন নিজেকে আরও এতিম লাগছে। মেয়েটা যে ওর জীবনের কতখানি জায়গা দখল করেছে তা আজ হাড়ে হাড়ে টের পাচ্ছে সে। তুর্যর কর্মকাণ্ড প্রচণ্ড অদ্ভুত ঠেকছে ওর নিকট। পানিপুরি খাওয়াতে নিয়ে হঠাৎ বসা থেকে উঠে দাঁড়িয়ে গম্ভীর কণ্ঠে বলল, কম খাবে না, 10 প্লেটের কম যেন একেবারে না হয়। তুর্য ট্রিট দিতে কিপটামি করে না, তুমি হবে সেটা ছোট্টখাট্ট হুমকি দিয়ে গায়েব। শ্রেয়া তখন বিস্ময়ে আকাশ পাহাড় সব ছুঁয়ে ফেলে। বাধ্যগত ছাত্রী, বইয়ের ন্যায় খেতে থাকে বিরতিহীন। তাছাড়া পানিপুরি দূরে ঠেলে দেয় কে? গেট থেকে বেরিয়ে রাস্তার একপাশে দাঁড়াতেই একটা রিকশা সামনে এসে থামল। ছোট্ট একটা ছেলে, বয়স 16-17 হবে হয়তো। গায়ের রং তামাতে, বোঝা সহজে রোদে পুড়ে এই হাল। কালো অষ্টদয় প্রসারিত করে হলদেতে দাঁত প্রদর্শন করে বলে, আপা যাবেন? হ্যাঁ, কিন্তু একটু অপেক্ষা করো। আচ্ছা। পাশের দোকান থেকে একটা আধা লিটারের পানির বোতল কিনে আনলো শ্রেয়া। রিকশায় উঠে এক চুমুক করে সবটাই শেষ করে স্বস্তির নিঃশ্বাস ফেলল। তবুও ঝাল লাগছে। বাসায় পৌঁছে না হয় একদম পানির ড্রামে ডুব দেওয়া যাবে, তাতে যদি ঝাল লেজ গুটিয়ে পালায়। আকস্মিক মনে পড়ে যায় পিরুর বিয়েতে কি দেবে। মেয়েটা তো ওকে পুরো জীবন দিয়ে দিতে রাজি। তাহলে শ্রেয়া কি দিলে খুশি হবে ও? অনেকে ভেবেও সমাধান মিলছে না। ভাবনার জগতে ঘুমন্ত অবস্থায় রিকশা এসে থামে বাসার কাছে। টেনে জাগিয়ে তুলে ওকে টিং টিং শব্দে। নেমে ব্যাগ থেকে পার্স বের করে ভাড়া দিতে নিলে ছেলেটা আবারও নিজের হলদেতে দাঁতগুলো দেখিয়ে বলে, আপা ভাড়া নিমু না, গেল কাল আবার আসমুনে। কথাটা বলে ছেলেটা একটা মিনিটও স্তম্ভিত ছিল না। প্যাডেল ঘুরিয়ে চলে গেল নিজ লক্ষ্য পূরণে। শ্রেয়া তখনও অবাকতার সমুদ্রের জলে ভাসছে। এ কি হলো? ভাড়া কেন নিল না? কাল কেন আমায় নিতে আসবে? প্রশ্নের অঢিল প্রশ্নের সৃষ্টি হচ্ছে মস্তিষ্কে। মুহূর্তেই গাড়ির হর্নের শব্দে কেঁপে উঠল শ্রেয়া। পাশে তাকিয়ে দেখে গাড়িতে চেনা মানুষটা। বিরক্ত ভঙ্গিতে বার কতক হর্ন বাজালো। শ্রেয়ার ইচ্ছে করছে পুরোটা গেট দেহদ্বারা লুকিয়ে দাঁড়িয়ে থাকতে, চুল পরিমাণ জায়গাও যেন না মিলে যাওয়ার। কিন্তু আফসোস, তার চিকন শরীরে দিয়ে এই মস্ত বড় প্রবেশ দুয়ার কেন? অপ্রশস্ত গলিও বন্ধ হবে না। সঙ্গে অভিলাষ জাগছে অপলক দৃষ্টিতে চেয়ে কেবল এই গম্ভীর মুখ রক্তটা মানুষটাকে আখিদয়ে বদ্ধ করতে। আচ্ছা, কখনো যদি তুর্য সত্যটা জেনে ফেলে, তাহলে শ্রেয়া ওর পায়ে ধরে বলবে ওকে যেন ঘৃণা না করে। দূর করে দিবে, তবুও ভালোবাসার মানুষটার ক্রোধের ঘৃণার বশীভূত হয়ে শ্বাস নিতে পারবে না সে। শ্বাস প্রশ্বাস প্রক্রিয়া থমকে যাবে মুহূর্তই। মা বাবার পর এই একটা লোককেই প্রাণপণে ভালোবাসে শ্রেয়া। আগে বাসত না দেখে, এখন বাসে দেখে। তবুও শব্দ একটাই, ভালোবাসি, ভীষণ ভালোবাসি। কখনো এটা অতীত হবে না আমার শেষ নিঃশ্বাস পর্যন্ত। ভালোবেসেছি, বাস্তব শব্দগুলোকে অতি নগণ্য মনে হয় তার। এগুলোর কোনো ভিত্তি নেই, কারণ ভালোবাসা কখনো অতীতে পড়ে থাকে না। সঠিক হলে ক্রমে ক্রমে বেড়ে চলে। মাতাল করা অনুভূতি জাগ্রত করে মন পাজরে। ম্যাডাম সরেন, স্যার গাড়ি ঢুকাইব। দারোয়ানের কর্কশ চেঁচানোর স্বরে শ্রেয়া একপাশে চেপে দাঁড়ালো, ভেতরে ঢুকলো না। নিজেকে উন্মাদ লাগছে, চক্ষু যুগল যেন বলছে, যতক্ষণ দেখা যায় সেই সুদর্শন যুবককে, ততক্ষণ তার আখি পল্লব যেন নিমিলিত না হয়। চেয়ে বক্ষস্থলের যন্ত্রণা বাড়ুক, তবুও সেই যন্ত্রণায় থাকবে এক রাশ স্বস্তি। কাছে না আসুক,
অদৃশ্যভাবে মিলিত হোক হৃদয়। ড্যাব ড্যাব করে চেয়ে রইল শ্রেয়া নিষ্পলক নির্নিমেষ। তুর্য ওর দিকে ফিরে অবধি তাকালো না। এই লোকের মতিগতি একটুও ঠাউর করতে সক্ষম হয় না ও। মস্তিষ্ক কেমন অচল হয়ে পড়ে, শূন্য শূন্য অনুভূত হয়, দিশেহারা লাগে নিজেকে। আজকাল এমনিতেই লাগে। যেদিন থেকে তুর্য নামক সুঠামদেহী পুরুষের আগমন ঘটেছে ঠুঙ্কো এ জীবনে দ্বিতীয়বার পুনরায়। এখন কথা হলো গাড়ি আসলো কোত্থেকে? ঢাকা হতে আসার সময় তো বাসে এসেছিল। পরক্ষণে ভাবল বড়লোকের কি টাকার অভাব নাকি? আর দাঁড়িয়ে না থেকে সিঁড়ি বেয়ে উপরে উঠে গেল শ্রেয়া। উঠতেই চোখ অক্ষিকটর ছাড়বে ছাড়বে ভাব। তুর্য নিজের ফ্ল্যাটের দরজার সামনে ঠেস দাঁড়িয়ে আছে। ফর্সা মুখে গম্ভীরতা একটুখানিও অভাব নেই, এমনকি দৃষ্টি অবিচল তীক্ষ্ণ। শ্রেয়া ভরকে গেলেও নিজেকে সংযত করে তালা খুলতে চাবি ঘোরাতে নিল। থরথর করে কেঁপে উঠল তুর্যর দৈবাত কথায়। হাত থেমে যায়, ফিরে তাকায়। আনত স্বরে প্রতিউত্তর করে, জি স্যার। তুর্য নিজের হাতের পলিথিন ব্যাগটা শ্রেয়ার দিকে এগিয়ে দিয়ে ইশারা করলো ধরতে। বিনা বিলম্বে শ্রেয়া হাতে নিয়ে বলল, এটা কি? এটাতে আইসক্রিম আছে প্রিয়র জন্য, মন চাইলে তুমি খেতে পারো। প্রিয় আস্তে আস্তে গলে নষ্ট হয়ে যাবে। আমার টাকা অনেক পরিশ্রমের। আসার সময় মনে হলো মেয়েটা তো অনেক আইসক্রিম প্রেমী। মাথায় একবারও এলো না যে ও তো ঢাকায়। এখন এসে ফ্যাসাদে পড়ে গেলাম। আমি এসব খাই না। এখন তুমি আমার টাকাটা পুষিয়ে দিও, কেমন প্রিয়র বান্ধবী? কথাগুলো বলে চট করে বড় বড় পা ফেলে তুর্য ঢুকে পড়ে ভিতরে। শ্রেয়া একবার হাতের দিকে তাকাচ্ছে তো আরেকবার দরজার দিকে। রিনঝিনে কণ্ঠে উচ্চারণ করলো, স্যার স্মরণ শক্তি কি কম? স্মরণ শক্তি কম কিনা জানি না, তবে কিছু কিছু মানুষ দেখলে কমে যায়। মানুষের মস্তিষ্কে হৃৎপিণ্ডে বসবাস করার অসম্ভব ক্ষমতা নিয়ে জন্মায় তারা। অদৃশ্য থেকেও ধারালো হয়, ভীষণ ধারালো। গাঢ় কাজল চোখে বশ করে। চিকন অষ্টযুগল দ্বারা হৃৎকম্পনের গতি বাড়ায় প্রতিনিয়ত। উন্মুক্ত সিক্ত কেশে হাতছানি দিয়ে ডাকে। ধৈর্য হারিয়ে কোনো ব্যাঘাত ঘটলে বলে নির্লজ্জ, চরিত্রহীন। অবশ্য এমন উপাধি পেতে নিজেকে তৈরি করে নিচ্ছি আমি। শ্রেয়া নির্বাক হয়ে তাকিয়ে রইল স্রেফ। লজ্জা শরীরের ভাঁজে ভাঁজে স্পর্শ করতে আরম্ভ করে দিয়েছে। শিউরে উঠছে রন্ধ্র রন্ধ্র। তুর্যের অগোছালো কথার ভাঁজে নিজেকে এলোমেলো লাগছে খুব। কিন্তু ওর কথাটা শুনল কেমন করে? দরজায় দাঁড়িয়েছিল। মৌন মুখে যেতে নিলে তুর্য ডেকে বলল, বাকি 5 প্লেটের টাকা যে ফ্রিতে দিয়ে এসেছো শ্রেয়সী, সেই টাকাগুলো দিয়ে যাও। পই পই করে ভবিষ্যতের জন্য টাকা জমাই। একটা ট্রিট কি দিলাম না খেয়ে টাকা দিয়ে এলে? আমি ছাড়বার পাত্র নই। কড়ায় গন্ডায় হিসেব করি। বউয়ের কত খরচ, মেকআপের জিনিস, অর্নামেন্টস, ড্রেস, ছোট সাইজ বড় সাইজের কত কিছু কিনতে হয়। ছোট সাইজটা না দিলে ব্যাপারটা খুবই জঘন্য হয়ে যায়। এখন তুমি যদি 5টার দাম ফেরত নিয়ে আসতে, বউয়ের জন্য আরও 10-20 টাকা মিলিয়ে গুলিস্তান থেকে একটা কিনতে পারতাম। ভবিষ্যতের আয়োজন তো এখন থেকেই করব, তাই মাফ নেই, দিয়ে যাব। শ্রেয়া হতভম্ব, বুকটা ধরফর করছে। ধীরে ধীরে প্রখরত্ব লাভ করছে তা। তুর্য নেই, চলে গিয়েছে সে। ফিসেল কণ্ঠের শব্দালঙ্কার শ্রেয়ার হৃদয়ের ধুকপুকানি বাড়িয়ে দিল নিমিষেই। লজ্জায় বিড়বিড় করে বলে উঠল, ছি, অশ্লীল লোক। এটা বলে শ্রেয়া দৌড়ে ঘরে এলো। মেঝেতে বসে বুক হাতে রেখে স্মিত হাসল। বউয়ের জন্য কত আয়োজন লোকটার, অথচ বউয়ের সাথেই এসব বলে বেড়াচ্ছে। আচ্ছা, স্যার কি ওকে পছন্দ করে, নাকি প্রথম দিনের দুর্ব্যবহার নিমিত্তে কুপকাত করতে চাইছে ওকে? হৃদয়ের ক্রিয়া থামিয়ে দিতে চাইছে। শ্রেয়া আর না ভেবে আইসক্রিম খাওয়া শুরু করলো। চিন্তা করলো আরও একটা বার মেহরিমা চৌধুরীর সামনে দাঁড়াবে। তার অগাধ বিশ্বাস উনি বুঝিয়ে বললে তুর্য ওকে একটুও হলেও জায়গা দেবে, বুকে না হোক নিজের বানানো জগতে। প্রিয় মানুষটা ছাড়া কতটা কষ্টকর তা মুখে প্রকাশ করা বড়ই দুর্বিষহ। তাছাড়া কার দুঃখ কে বোঝে? আকস্মিক নীল গগনে কৃষ্ণ মেঘেরা উড়ে এসে জুড়ে বসেছে। প্রকৃতিকেও রাঙিয়ে নিয়েছে তার রঙে। দখল দায়িত্ব খাটাতে তোড়জোড় চালাচ্ছে। রৌদ্র উজ্জ্বল দিনটাকে পরিণত করছে তিমিরে। শ্রেয়া যত দ্রুত পারছে সিঁড়ি ভেঙে ছাদে উঠছে। একবার ঝুমঝুম বৃষ্টির আগমন মানে সব শুকনো কাপড়ের ভেজা অবস্থা দেখা। এত পরিশ্রম করে ধুইয়ে শুকাতে দিল, এখন ভিজে গেলে মন ভেঙে যাবে। ছাদে গিয়ে দেখে তার একটা কাপড়ও নেই।
গেল কোথায়? প্রবল বাতাসে উড়ে যায়নি তো? কেমনে সম্ভব? স্পষ্টত খেয়াল আছে ক্লিপ দিয়ে আটকে গিয়েছিল। নতুন ছিল ড্রেসটা। হাতে গোনা 4টে ড্রেস আছে তুলে রাখা, তার মধ্যে এটা একটা। প্রিয়দের বাসায় পড়েছিল তাই ধুইয়ে দেয়। অবিন্যস্ত দৃষ্টিতে অস্থির চিত্রে খুঁজতে শুরু করে। চোখ বিধে রেলিংয়ে 2 হাত রেখে তুর্য সামনের দিকে চেয়ে আছে। ছাদে অবস্থিত দোলনায় ওর কাপড়গুলো একসাথে রাখা। শ্রেয়া থমকালো, চমকে গিয়ে জিজ্ঞেস করলো, এগুলো এইখানে যে? নিচের বাসার আন্টি রেখে গেল। বলল মেয়েটা কতক্ষণে তার থেকে নামবে, এর চেয়ে বরং আমি ভাঁজ করে রেখে যাই, আসলে নিয়ে যাবে। সম্মুখ হতে ভেসে আসে নির্লিপ্ত কণ্ঠস্বর। তুর্যর কথাটা আদৌ বিশ্বাসযোগ্য হলো না শ্রেয়ার। চলে যেতে নিয়ে সিগারেটের ঝাঁঝালো গন্ধে পা আটকা পড়ে। বিস্ফোরিত নেত্রে চায়। ছাদের মেঝেতে সিগারেট দেখে অবাক হয়ে প্রশ্ন করে, আপনি স্মোক করছেন? তৎক্ষণাৎ তুর্য ঘুরে দাঁড়ালো, ভ্রুযুগল কুঞ্চিত করে ঝাঁঝালো কণ্ঠে বলে উঠল, নায়িকা শাস্তে চাইছো? মানে? শ্রেয়ার গলায় উৎকণ্ঠা। তুর্য বিরক্ত ভরা কণ্ঠে বলল, তুমি তো আবার সাধু রমণী, এই যে উৎসুক চাহনি নিক্ষেপ করে বললে আমি স্মোকিং করলাম কিনা, এটা তো মুভি উপন্যাসের পাতায় নায়িকারা করে থাকে। যখন নায়ক সিগারেট টানে তাদের কাছে মনে হয় বিষ গিলছে, একদম তোমার মতন রিয়াক্ট করে। তখন নায়ক নিজের পরা ঠোঁট দ্বারা নায়িকার গোলাপি বর্ণের ওষ্ঠ বুঝিয়ে দেয় জ্বলন্ত হলে কিস করার জন্য পারফেক্ট। তুমি এটা কেমনটা চাও? শ্রেয়া ফ্যালফ্যাল নয়নে চেয়ে রইল অনিমেষ। নায়িকা? কোথা থেকে কোথায় পাড়ি দেয় লোকটা? বিস্মিত হলেও নিজেকে শক্ত করে বলে উঠল, স্যার, আমি তো আই এম নট ইন্টারেস্টেড, কারণ আমি নায়ক না। কথাটা বলে তুর্য প্রগাঢ় দৃষ্টিতে শ্রেয়ার পা থেকে মাথা পর্যন্ত দৃষ্টি বোলালো। নিমিষেই সমগ্র গা থরথর করে কেঁপে উঠল শ্রেয়ার। আড়সতা লাভ করল। তুর্য সিগারেটটা পা দিয়ে চেপে ধরে, ভ্রু উঁচিয়ে উপহাসের সুরে বলে, তুমি কিন্তু নায়িকার থেকে কম নও। স্লিম বাঁকা কোমর, স্লিম পেট, ভুবন ভুলানো রূপ, গোলাপি ঠোঁট, গাঢ় চোখে কাজল আঁকা, দেহের ভাজে ভাজে কম্পনও। শ্রেয়া লজ্জায় শিউরে উঠছে। সিঁড়ি দ্বারা বেয়ে নেমে যাচ্ছে শীতল স্রোত। তুর্যর থেমে যাওয়াতে থমকে গেল হৃদগতি। মনের উৎকণ্ঠা উত্তেজনা ক্রমশ বেড়ে চলছে পরবর্তী কথা শোনার জন্য। শ্বাস ভার ভার হলো নিমিষে। তুর্য পূর্বের জায়গা ছেড়ে এগিয়ে এসেছে। উত্তপ্ত নিঃশ্বাস ঢেলে দিচ্ছে শ্রেয়ার পুরো বদনে। চক্ষুদয় নিমলিত হয়ে এলো শ্রেয়ার। কাপড়গুলো শক্ত করে আঁকড়ে ধরে বুকে ধুকপুকানি নিয়ে দাঁড়িয়ে থাকার তীব্র চেষ্টা চালাচ্ছে। তখনই রক্ত হিম করে দিল তুর্যর উচ্চারিত কয়েকটা শব্দ। লুহু স্বরে শ্রেয়া একটুও নড়ল না, জমে আছে, পাথরে পরিণত হয়েছে যেন। অথচ অন্তর্মহলে উত্তাল পাথাল ঝড় উঠেছে। বুকের ওঠানামা তীব্র থেকে মারাত্মক রূপ ধারণ করে। চক্ষু মেলে বিনা সংকোচে অপলক চেয়ে থাকে তুর্যর পানে। তুর্য মাঝে এক আঙ্গুল দেখিয়ে অধর কার্নিশ বাঁকিয়ে বলল, এক আঙুলের ভেতর কিন্তু তফাৎ রেখে দিলাম। এটা আমার জীবনে প্রথম ধৈর্যের পরিচয় হিসেবে গণ্য করলে ভুল হবে না। তবে ঠিক সময় পূরণ করে নেব। মাঝে শূন্যস্থান থাকবে না। তোমাকে দেখার অসভ্য নজরও পাল্টাবে না। এটাই তো বলছো মনে মনে। আমি এমনই চরিত্রহীন হতে পারছি তো? শ্রেয়া হতবিহ্বল, স্তব্ধ। এতক্ষণে তুর্যর ব্যবহার ওর মস্তিষ্ক বুঝতে সক্ষম হলো। একরাশ বিস্ময় নিয়ে প্রশ্ন ছুড়ে দিল তুর্যর দিকে। আপনি? তুর্য ভ্রুক্ষেপহীন হয়ে বলে, আমি চরম লেভেলের অসভ্য, তাই না? শ্রেয়ার অবাক কণ্ঠস্বর। অভিনয় করছিলেন? অভিনয় কেন করব? আমি কি অভিনেতা? তবে প্র্যাকটিস করছিলাম চরিত্রহীন হবার। স্যার? উড়ে যাবে পাটকাঠি, দেখছো না ছাদে জোরালো বাতাস বইছে। এ যাত্রায় অতীব গম্ভীর শোনালো তুর্যর কণ্ঠ। এই ছেলে হয়তো গিরগিটিকে হার মানাতে পিছুপা হবে না। কেমন ক্ষণে ক্ষণে মুখের আদল, কণ্ঠের স্বর পরিবর্তন করে ফেলে। শ্রেয়া কিছু না বলে কেটে পড়বে ভেবে উল্টো ঘুরে চলে যাচ্ছে। সাথে সাথেই তুর্য হাঁক ছেড়ে বলল, শোনো মেয়ে। অনিচ্ছা সত্ত্বেও ফিরে তাকালো শ্রেয়া, চাহনি প্রশ্নবিদ্ধ। তুর্য দ্রুত পদে হেঁটে এসে ওকে পাশ কাটিয়ে ছাদের দরজায় গিয়ে দাঁড়ালো। এহেন কাণ্ডে হতবাক ও ইশারায় চলে যেতে বলল তুর্য। তাই আর মাথা না ঘামিয়ে চলে যাওয়ার মুহূর্তেই কর্ণকুহরে সুরসুর করে প্রবেশ করে। একদিন আমি ঠিক চরিত্রহীন হব, তালিকায় শীর্ষে অবস্থান হবে।
আর পুরস্কার স্বরূপ হাসিল করব তোমাকে। শ্রেয়ার পা সিঁড়িতে আটকে গেল, মোচড় দিয়ে উঠল পেট। তুর্য কি ওর প্রেমে পড়ে গেল, নাকি সবটাই কৌতুক, উপহাস, হেয়ালিপনা? ছাদ থেকে এসে কাপড় রেখে একটা খামে 5 প্লেট পানিপুরি দাম হিসাব করে টাকাগুলো ভরে নিল। তুর্য যেহেতু বলেছে টাকা ও দিয়েই দেবে, নতুবা খোটা দিতে একটুও কিপটামি করবে না মানুষটা। এখনও শরীরটা কাঁপছে। কেন উদ্ভট নির্লজ্জ কথা বলে লোকটা। খামটা হাতে নিয়ে তুর্যর ফ্ল্যাটের সামনে এসে দাঁড়ালো। কলিং বেল চাপতে গিয়েও হাতে ফিরিয়ে এনে নিচে বসে ঝুঁকে খামটা স্লাইড করে ভেতরে দরজার নিচে দিয়ে। তুর্যর সম্মুখীন হওয়া মানে হৃদয় নিংড়ানো অনুভূতি, পেট মোচড় দিয়ে ওঠা, ভারী ভারী লজ্জায় নেতিয়ে পড়া। অতিরিক্ত অনীহা যেই বিষয়ে থাকে তাই জীবনে গুরুত্বপূর্ণ হয়ে ওঠে। এই যে প্রিয়র বিয়েতে যাবে না বলে অটল থাকে শ্রেয়া, এখন নিজের সিদ্ধান্তে নিজেই ব্যাঘাত ঘটালো। ঢাকার উদ্দেশ্যে ছুটছে আবার। পার্থক্য এবার আর পাশে প্রিয় মানুষটা নেই, একা একাই নিজের পথ বেছে নিয়েছে। গত 2 দিন আগেও কত শত স্বপ্ন বুনন করেছিল পুনর্বার। ভেবেছিল চারা রোপণ করলে দিন, মাস, বছর পেরিয়ে যেমন পুষ্প ফোটে, মানুষকে প্রভাবিত করে, চাহনি মুগ্ধটায় ডুবিয়ে দেয়, আকর্ষণ করে নিজ অপরূপ চিত্রে, তেমন ওই স্বপ্নগুলো একদিন এতটাই আকর্ষণীয় হয়ে উঠবে যেন বাস্তবতায় পরিণত লাভ করতে সার্থক হয়। কিন্তু এক লহমায় সব শেষ। প্রিয় কল করে জানিয়েছে, তোর একলা পথে আর কেউ হাঁটবে না রে শ্রেয়া। পাশাপাশি দাঁড়িয়ে আকস্মিক তোর হাতটাও ধরবে না, বাঁধবে না নিজের হাতের মুঠোয়। তার স্বামীর বিয়ে, প্রিয়র বিয়ের দিনই বিয়ের সময় ধার্য করা হয়েছে। প্রিয়র একটাই কথা, ও যদি না যায় তাহলে আজীবনের জন্য ভুলে যাবে বান্ধবী কখনো আপন হয়। এত বড় একটা কথা শ্রেয়ার অন্তঃস্থল নাড়িয়ে দিয়েছে। ও জানে প্রত্যেকটা অক্ষরে অক্ষরে মিশে আছে প্রিয়র প্রচণ্ড ক্ষোভ, অভিমান। চোখ জ্বলছে ভীষণ। আত্মহত্যা বৈধ হলে সেটা নির্দ্বিধায় বেছে নিত শ্রেয়া। তুর্য বিয়ের জন্য হ্যাঁ বলে দিয়েছে, তারই বা দোষ কি? সে তো অজ্ঞাত অতীত সম্পর্কে। একটা সিএনজি ধরে গন্তব্যে এসে নামল শ্রেয়া। প্রিয় হয়তো ওরই অপেক্ষায় মরিয়া হয়েছিল, গেটের কাছে দাঁড়িয়ে আছে। ওকে দেখেই দিক বেদিক শূন্য হয়ে জাপটে ধরল। অশ্রুসিক্ত কণ্ঠে আওড়াতে থাকে, 2 দিন দেখি না তোকে, মন চাইছিল সব ছেড়ে ছুঁড়ে চলে যাই। কেমন আছিস? শ্রেয়া হাসে। দুঃখের ভার বেশি থেকে বেশি হলে ঠোঁটের কোণে যেই হাসিটা ফোটে, ঠিক তাই প্রতীয়মান হলো। ক্ষীণ স্বরে বলল, নিয়তি যেমন রেখেছে। তোর কি খবর? বাড়ি ছেড়ে হঠাৎ এখানে? প্রিয় সরে এসে গাঢ় দৃষ্টি তাক করলো। নিষ্প্রভ স্বরে উত্তর দেয়, 2 পরিবার মিলে ঠিক করলো এখানে বিয়ের সকল অনুষ্ঠান হবে একসাথে। খারাপ লাগছে তোর? একদমই না, তোর খুশিতেই আমি খুশি। অথচ আখিদয় জলে পরিপূর্ণ, গড়িয়ে যাওয়ার অনুমতির প্রতীক্ষায় অশ্রুকণারা। কিন্তু শ্রেয়া দেবে না, কঠোর হবে সে। আগের জীবনে ফিরে যাবে। এতিমের ওপর কারো ছায়া দীর্ঘস্থায়ী হয় না। কেউ করুণা করে, কেউ মায়া দেখায়, ভালো কেউ বাসে না। প্রিয়র হাতটা চেপে ধরে শক্তি জুগিয়ে পুনরায় বলে উঠল, তুজসাই এসেছেন? ওনার বাসায় দেখলাম তালা ঝুলছে। হ্যাঁ, গত রাতেই এসেছেন। এক ফোঁটা অশ্রু বিসর্জন দিল, কান্না সংবরণ করে মৃদু হেসে বলে, সত্যি বিয়ে করবেন উনি? এবার রাগে আক্রোশে ফেটে পড়ে প্রিয়। কর্কশ গলায় চিল্লিয়ে ওঠে, কেন করবেন না? ওনার মতে উনি অবিবাহিত, বিয়ে করতে আপত্তি কোথায়? তাছাড়া অহমিকা ওনার এক সময়ের ভালোবাসা। পুরনো ভালোবাসা জাগ্রত হতে কতক্ষণ? প্রিয় দীর্ঘশ্বাস ছেড়ে কেঁদে উঠল। ওর নিজেরই কলিজা ছিঁড়ে যাচ্ছে। নরম মনের এই মেয়েটা সহ্য করছে কেমন করে? সহ্য শক্তি কি বেশি অতীব? শ্রেয়ার দিকে সিক্ত নেত্র মেলে বলল, চল না তুর্য ভাইয়ার কাছে, সব বলে দিবি আজ। ঘৃণা করলে করবে, অন্য একটা মেয়েকে বিয়ে তো করবে না। চল প্লিজ। আর আমাদের আটকাস না। ওইদিকে আয়ুষী ত্রিহা আন্টি বিয়েটা আটকানোর চেষ্টা করছে প্রাণপণে, কিন্তু তুর্য স্যারের হ্যাঁ শব্দটার জন্য পেরে উঠছে না মেহরিমা আন্টির সাথে। উনি বলছেন তুর্য স্যার একবার রাজি হয়েছে মানে কেউ যদি ওনার বিরুদ্ধে যায়
তাহলে উনি বিষ খাবেন। শ্রেয়া আর কিছু না বলে গেট পেরিয়ে ভেতরে ঢুকলো। কোন খেলায় মেতে উঠলেন মেহরিমা চৌধুরী। ও কি এতটাই অপছন্দের? কিশোরী জীবনে ভুলটা কি ক্ষমাযোগ্য হয় না? ছোট থেকে একলা জীবনটা একটু একটু করে বেড়েছে। অবুঝ ছিল, ভয়ঙ্কর স্মৃতি ছিল। সব ফেলে কিশোরী জীবনে পদার্পণ করে। হঠাৎ তুফানের ন্যায় আসে প্রণয়, আবেগ, অনুভূতি। সাথে যোগ হয় স্বপ্ন। সেই স্বপ্ন হুট করে নেওয়া সিদ্ধান্তই জীবনের মোড় পাল্টে দেয়। মানুষের জীবনের মিল যেন প্রকৃতির সঙ্গে। ঝড় আসবে, প্রকৃতিতে লণ্ডভণ্ড করে দিয়ে চলে যাবে। তখন প্রকৃতি নীরবে সবটা সইয়ে নতুন উদ্যমে নিজেকে গোছাতে লেগে যাবে। তবে পুরনো রূপটা আর পাবে না ফিরে, কখনোই না। যেমনটা পায় না শ্রেয়া। শ্রেয়া আজ আর ভয় করল না, লুকিয়ে রাখলো না নিজেকে। চৌধুরী পরিবারের সবাই বিশাল বড় ড্রয়িং রুমে বসে। ফাতেমা চৌধুরী চোখ গোল গোল করে চাইলেন। রহিমার হাতটা টেনে মাথায় রেখে চাপা স্বরে বলে উঠলেন, রহিমা রে, এ আমি কারে দেখতাছি? পালাই যাওয়ার না মাইয়াটা না? রহিমা চমকে গেল শ্রেয়াকে দেখে। কণ্ঠে অবকথা ধরে রেখেই সম্মতি দিয়ে বলল, আম্মা, এ তো নতুন বধূ। মেহরিমা দাঁতে দাঁত চেপে শাশুড়ি ও রহিমাকে বললেন, চুপ করেন। এই মেয়ে প্রিয়র বান্ধবী, ভুলেও নতুন বধূ কিংবা অন্য কিছু বলবেন না। তুর্য শুনলে সব কিছু জলে ভেস্তে যাবে। তাছাড়া আপনার ছেলেরও কিন্তু এসব জানে না আম্মা। জানলে আপনার রক্ষা নেই। ফাতেমা চৌধুরী তুর্যর বাবার দিকে তাকালেন। উনি ছেলের বিয়ের ব্যাপারে অবগত নয়। বিজনেসের সুবাদে বিভিন্ন দেশে যাতায়াত লেগেই থাকে তার। বিয়ে, পালিয়ে যাওয়া সকল রটনা বহু কষ্টে ধামাচাপা দিয়েছে যেন আর কারো কান অবধি না পৌঁছায়। অত্যন্ত শক্ত ধাঁচের লোক নুরুল চৌধুরী। যদি জানেন ছেলের রক্ষণাবেক্ষণের জন্য একটা মেয়েকে বউ করে নিয়ে এসেছিল এবং মেয়েটা পরের দিন মুখে চুনকালি মাখিয়ে পালিয়েছে, তাহলে মেরেই ফেলবে সবাইকে। সবার আগে ক্রোধ ঝাড়বে মেহরিমার ওপর। ওনার একটা ভুল সিদ্ধান্তর কারণে ছেলে ও ছেলের বউয়ের সম্পর্ক ফাটল চান না তিনি। এমনিতেই তোহাসের ব্যাপারটা এখনও শূন্যতেই আটকে আছে। অনেক চেয়েও এ বাড়িতে আনতে পারছেন না তাকে। ফাতেমা ভয়ে ভয়ে মেহরিমার কাশ ঘেঁষে জিজ্ঞেস করলেন, এই মেয়ে বলে দিলে? বলবেন আম্মা, সেই সুযোগ আমি দিব না। মেহরিমার নির্লিপ্ত জবাব। শ্রেয়া প্রিয়র বাবা মা দাদির সাথে কুশলাদি বিনিময় করে রুমে আসলো। একটা লম্বা শাওয়ার নিয়ে চিন্তায় মশগুল হলো। অনেক ভেবে মুচকি হেসে হাঁটা ধরল তুর্যকে খোঁজার জন্য। প্রিয় পিছন থেকে ডাকলো, কোথায় যাচ্ছিস? জামাইকে আঁচলে বাঁধতে। থেমে না থেকে দীর্ঘ করিডোরে ধীর স্থির গতিতে হাঁটা শুরু করে শ্রেয়া। সেই সাথে ভেতরে ভেতরে সাহস জোগাচ্ছে। প্রিয়র কাছ থেকে শুনেছে তুর্যর রুমটা একদম শেষ মাথায় ও কর্নারে। সেই মোতাবেক চলছে পা, কিন্তু বাদ সাধল মেহরিমা। কবজি ধরে টেনে ওকে রুমে নিয়ে এলো। দেখলো একটা মেয়ে জানালার ধারে দাঁড়িয়ে। শ্রেয়া কিছুই বুঝতে পারছে না। কবজি ছাড়িয়ে কঠিন স্বরে বলল, কি করছেন আপনি? এভাবে টেনে এনেছেন কেন? রাগান্বিত চোখে তাকালেন মেহরিমা। মেয়েটাকে কেন্দ্র করে বললেন, ডিভোর্স পেপারটা বের করো অহমিকা। তোমাকে বললাম না এই মেয়ে আসবে? চলে এসেছে। এখন আর দেরি করা ঠিক হবে না। অত্যাধিক সুন্দর একটা মেয়ে, চোখ দুটো টানা টানা, চাউনি তীক্ষ্ণ, ঠোঁটে আলতো হাসি ঝুলিয়ে বলল, সাইন করবে তো আন্টি? শ্রেয়ার কণ্ঠস্বর রোধ হয়ে এলো সঙ্গে সঙ্গে। আত্মচিৎকারে মনোনিবেশ করলো অন্তর। তবুও শক্ত চোখে চেয়ে তেজি কণ্ঠে বলে উঠল, সাইন করবো না আমি মিস অহমিকার শাশুড়ি আম্মা।